এর কোর্স খুবই কম। এটা কিন্তু টোটাল আমরা যখন পড়ালেখা করছি এটা টোটাল ছিল তোমার মোটামুটি 16 ক্রেডিটের একটা কোর্স, মানে ধরো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, অপারেশনাল ম্যানেজমেন্ট, তারপরে তোমার এখানে ছিল প্রোডাকশন ম্যানেজমেন্ট, এগুলো সবগুলো মিলে মোটামুটি একটা 15-16 ক্রেডিটের একটা কোর্স ছিল। কিন্তু তোমাদের এই কোর্সটাকে কি করা হয়েছে, পুরোটাকে সামারাইজ করে খুব ছোট একটা সিলেবাসে নিয়ে আসা হয়েছে, মানে 2 ক্রেডিট, মানে বুঝতেছো খুবই সিম্পল, মানে জাস্ট খালি আমরা টার্ম গুলো জেনে যাব, মানে বেসিক একটা ধারণা যায় কোর্সটা সম্পর্কে কি কি জিনিস আছে এই কোর্স, এটাই শুধু ডিফাইন করা এখানে। আচ্ছা, আমার কথা ক্লিয়ার হইলে আমরা এখন শুরু করি। কথা শুনতে পাচ্ছ, বুঝতে পারতেছো আমার কথা? Yes, sir. শোনা যাচ্ছে স্যার। তোমরা তাহলে একটু খাতা কলম নিছো, আমরা এখন শুরু করলাম, ঠিক আছে? প্রথমে আমরা এই কোর্সটা তো আমরা জানি যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল, ঠিক আছে? এটা খুবই সিম্পল, মানে ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হবে। তাহলে এখানে যেহেতু ইন্ডাস্ট্রি, তাহলে আমরা এখানে একটু খেয়াল করো যে ইন্ডাস্ট্রি শব্দের অর্থ তো আমরা জানি, তাই না? এখানে যে এই বইগুলো থেকে আমি স্লাইডটা রেডি করা হয়েছে আর কি, এখানে কিছু বইয়ের রেফারেন্স দেওয়া আছে, এগুলো তোমরা কাজে লাগবে আর কি যদি কখনো ফার্দার করতে চাও। এখান থেকে আমরা কি কি শিখবো এটা এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখবা। এখান থেকে আমাদের পড়াশোনা শুরু। দেখো, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে প্রথমে আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবো, তারপরে ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। তাহলে ইন্ডাস্ট্রি কাকে বলে আমরা এটা জানি, তাই না? আচ্ছা দেখো, কারো কোনো ধারণা আছে, এনিওয়ান কোনো আইডিয়া যে ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ওইটা তোমার মানে বাহ্যিক ভাবে চিন্তা করলে দেখা যায়, কিন্তু আমরা যদি ইন্ডাস্ট্রির মেইন ডেফিনেশন দেখতে যাই, এখানে তিনটা টার্ম জিনিস থাকতে হবে, মানে তিনটা কন্ডিশন ফুলফিল করলে সেটাকে আমরা ইন্ডাস্ট্রি বলি। একটা হচ্ছে যে আহ, একটা ম্যানুফ্যাকচার করবে তারা, এবং গুড এবং ম্যানুফ্যাকচার করবে, করে কোনো প্রোডাক্ট অথবা কোনো একটা সার্ভিস দিবে। যদি এই কয়টা জিনিস থাকে, যেমন আমি এক্সাম্পল বলি, ধরো হসপিটাল, এটাও একটা ইন্ডাস্ট্রি, কিভাবে ওরা সার্ভিস দেয়। ধরো বিশ্ববিদ্যালয়, এটাও একটা ইন্ডাস্ট্রি, কারণ এরা সার্ভিস দেয়। আবার ধরো বিএসআরএম, কেএসআরএম, আবুল খায়ের, অথবা আদার যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এগুলো হচ্ছে একটা কি ইন্ডাস্ট্রি, যারা কি করে আমাদের কোনো গুডস দেয়। আরএফএল, ওয়ালটন, এগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। তার মানে কি, ইন্ডাস্ট্রি হওয়ার মূল কন্ডিশন কি, কোনো গুডস অথবা কি দিতে হবে, সার্ভিস দিতে হবে। যে যে জায়গা থেকে আমরা এই গুডস অথবা সার্ভিস পাই, এটাকে আমরা ইন্ডাস্ট্রি বলবো। বিজনেস হোক, কোনো গ্রুপ হোক, তাই না, যারা এই জিনিসটা তৈরি করবে, ঠিক আছে? যে ইন্ডাস্ট্রি কি করে, প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিস, এটা মাথায় রাখবে আর কি সবার আগে। আমরা লিখতে পারবো যে আমার ডেফিনেশনের মধ্যে এই তিনটা টার্ম থাকতেই হবে, যে যে জিনিসটা কি করবে, ম্যানুফ্যাকচার করবে বা প্রডিউস করবে গুডস অর সার্ভিস। ক্লিয়ার? আমার কথা মনে হয় বোঝেনি তোমরা। সিম্পল ভাষায় যদি তুমি চিন্তা করো, যে যে জিনিসটা আমাদের কি করবে, গুডস অথবা সার্ভিস দিবে, সেটা তারা ইন্ডাস্ট্রি। শুধু আমরা এতদিন জানে যাচ্ছি যে জাস্ট কোনো প্রোডাক্ট যদি উৎপাদন করি সেটাকে ইন্ডাস্ট্রি বলা হয়, তাই না? ইন্ডাস্ট্রি কিন্তু ওইটা না আসলে, ওইটা কাইন্ড অফ ইন্ডাস্ট্রি। কিন্তু ইন্ডাস্ট্রি মানে মূল একটা, তুমি যদি চিন্তা করো তোমার ব্যক্তিগত একজন কৃষক, উনিও একটা ইন্ডাস্ট্রি, তাই না? উনি কি করে, ফুড প্রডিউস করে, তাই না? মানে ধান, পাট, গম, তার মানে উনিও কি একটা ইন্ডাস্ট্রি, মানে ওরা এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, তাই না? ক্লিয়ার আমার কথা? Yes, sir. Yes, sir. আচ্ছা, ইন্ডাস্ট্রির বিভিন্ন লেভেল আছে, টাইপস অফ ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা বলি লেভেল অফ ইন্ডাস্ট্রি। এটা 5 ধরনের, সবাই আমরা একটু লিখি তাহলে। লেভেল অফ ইন্ডাস্ট্রি কয়টা? 5টা। 1 থেকে 5, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তাই না? এগুলো এরকম 5টা, মানে ফিফথ ইন্ডাস্ট্রি, ফোর্থ ইন্ডাস্ট্রি, ফিফথ ইন্ডাস্ট্রি। তাহলে আমরা সবাই লিখি একটু খাতায়। তাহলে ইন্ডাস্ট্রির লেভেল হচ্ছে 5 ধরনের, মানে 5টা লেভেল আছে ইন্ডাস্ট্রি। সবাই লিখছি আমরা? আচ্ছা, 5 লেয়ারের ইন্ডাস্ট্রি আছে। সবাই কি কানের মধ্যে শুধু হেডফোন দিয়ে চুপচাপে অন্য কাজ করতেছো নাকি? আমার কথা বোঝার চেষ্টা করো। তাহলে Yes, sir, ফাইনাল লিখছি স্যার। পরীক্ষা বা মিড টার্মে, তোমরা বেনিফিট পাবা, কারণ এই কোশ্চেন গুলো তো আসবে, ইন্ডাস্ট্রি বলতে কি বুঝে, ইন্ডাস্ট্রি লেভেল কি। খুবই কমন কোশ্চেন এগুলো, তখন তোমার একদম লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না, তোমার মাথায় গল্পের মতো থেকে যাবে। আমি যেভাবে বলতে যাচ্ছি খুবই গল্পের মতো থেকে যাবে তোমাদের মাথায়, তখন তুমি নিজের মতো করে লিখতে পারবে বাইনা বাইনা, এক্সাম্পল সহ। আচ্ছা, তাহলে আমরা ইন্ডাস্ট্রি কয় ধরনের পাবো? লেভেল অফ ইন্ডাস্ট্রি হচ্ছে 5টা। প্রথম হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি। তাহলে প্রাইমারি ইন্ডাস্ট্রি বলতে আমরা সেগুলোকে বুঝি যে ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে কি করে, র ম্যাটেরিয়াল প্রডিউস করে। র ম্যাটেরিয়াল তো বুঝি, তাই না? যেগুলো হচ্ছে আমরা আর্থ থেকে পাই, মানে আর্থ বুঝি তো, তাই না? খনি থেকে, তাই না? যেমন আহ ধরো তোমার এখানে হইতে পারে, ধরো এগ্রিকালচারাল প্রোডাক্ট যেগুলো, মাইনিং থেকে আমরা যেগুলো পাই, মাইনিং থেকে পাই, ফিশিং থেকে পাই। তাহলে দেখো,
ফিশিং থেকে যেটা পায় ওরাও কিন্তু ইন্ডাস্ট্রি, তারা দেখছো যে যারা জেলে আমাদের মাছ ধরে, ওই ফিশম্যান যারা আর কি, ফিশিং এর সাথে যারা জড়িত ওরাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি, তাই না? ওটাকে আমরা একটা ইন্ডাস্ট্রি বলবো। তাহলে তুমি চিন্তা করো যে যারা মেইনলি দেখো ফিশিং এর সাথে, ফরেস্ট্রির সাথে, এগ্রিকালচারের সাথে, মাইনিং এর সাথে, এই চারটাই কিন্তু মেজর, এই চারটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলের ইন্ডাস্ট্রি। তাহলে এক্সাম্পল হিসেবে কি বলবো? এগ্রিকালচার, ফরেস্ট্রি মানে বন থেকে যেগুলো, মানে এগ্রিকালচার থেকে, বন থেকে, মাইনিং থেকে মানে খনি থেকে যারা তৈরি করে, আর একটা হচ্ছে ফিশিং থেকে তারা, এটা হচ্ছে মেজরিটি। এই টাইপের যে ইন্ডাস্ট্রি গুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি। আমার কথা ক্লিয়ার? প্রাইমারি ইন্ডাস্ট্রি ইয়েস স্যার। স্যার যেগুলা খামার আছে ওগুলো কি প্রাইমারির মধ্যে পড়বে? যে এক্স্যাক্টলি গরু গরু উৎপাদন যারা করে বিশেষ করে, ওরা ওরা মানে ওইটাও প্রাইমারিতেই পড়বে, এটা এগ্রিকালচারই তো। গরু মানে গরু থেকে আমরা পাচ্ছি যেগুলো, তাই না, এগুলো হচ্ছে প্রাইমারি। প্রাইমারি মানে হচ্ছে যেটা একদম নেচার থেকে পাই, নেচার তো বুঝি জানি প্রকৃতি থেকে, এখানে আমরা নিজেরা কিছু বানাইনি। ধরো গাছ, গাছ হয়েছে, গাছকে আমরা বানাইছি। ধান হয়েছে, ধানকে আমরা বানাইছি, মানে আমরা কোনো কিছু ওটাকে কি করিনি, নিজের থেকে কোনো কিছু প্রডিউস করিনি, মানে ওর সাথে কোনো কিছু ভ্যালু অ্যাড করিনি। মানে যেটা একদম প্রকৃতি থেকে ডিরেক্টলি পাওয়া যাচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রাইমারি ইন্ডাস্ট্রি। স্যার এই ধরনের ইন্ডাস্ট্রি ফিশিংটা, গুলোকে, ফিশিংটা হ্যাঁ স্যার ফিশিংটা, এগ্রিকালচারের মধ্যে পড়ে না? অন কাইন্ড অফ ফিশিং মানে হচ্ছে যে, তারপরে ওই যে তুমি যদি পোল্ট্রির কথা চিন্তা করো, তারপরে তুমি এই টাইপের যেগুলো আছে, ধরো তুমি খামার যেটা বলতো, খামার, এগুলো অন কাইন্ড অফ, তো সবই তো ব্রড সেন্সে একবার এগ্রিকালচার, কিন্তু আসলে কি এগ্রিকালচার, এগ্রিকালচারের অনেকগুলো সেগমেন্ট আছে না? পশুপালন আছে, তারপরে তোমার আছে ফিশিং আছে, তাই না? এগুলো হচ্ছে তোমার মানে, মানে আমরা তো জানি যে যেগুলো আমাদের এগ্রিকালচারের সাথে, ধান, পাট, গম, তাই না, এগুলো এগ্রিকালচারের সাথেই জড়িত। মেইনলি এখানে কিছু আমরা এক্সাম্পল দিছি, একটু দেখো স্লাইডে তোমরা, তাহলে একটু স্লাইডের দিকে দেখো, যে এগ্রিকালচার, ফিশিং, মাইনিং, ফরেস্ট্রি, এই টাইপের যে ইন্ডাস্ট্রি গুলো আছে, যেমন মাইনিং থেকে আমরা কোল তুলি, ইউরেনিয়াম তুলি, তাই না, এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো এক্সাম্পল হিসেবে আমরা বলছি যে যে কোলের মাইনিং থেকে আমরা কি করি, কোল তৈরি করি, যে কোলটা থেকে আমরা কোথায় ব্যবহার করি, পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করি, করে ওখান থেকে পাওয়ার প্রডিউস করি। তো তার মানে তোমরা নিজের মতো করে লিখতে পারবে না? ইয়েস স্যার। না বুঝলে কিন্তু একটু বলি, এটা কিন্তু একদম গল্পের মতো লিখতে পারবে, খুবই সহজ। এই সাবজেক্টটাতে সবাই এ+ পায়, তোমাদের বড় ভাইদের থেকে জিজ্ঞেস করিও, যারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করে এবং খুব সিনসিয়ারলি লেখে, মিড টার্ম ভালো দেয়, পরীক্ষাগুলো ভালো দেয়, রেগুলার ক্লাস করে, ক্লাসের নোট নেয়, তারা সবাই এ+ পায়। আর যারা ক্লাস করে না, মনোযোগ দেয় না, জাস্ট এমনিতেই খালি মানে রেজিস্ট্রেশন নেয়, ওরাই ডিসি পেয়ে থাকে আর কি। বুঝছো, যারা একটু সিরিয়াস থাকে তারা সবাই এ+ পায়, কারণ এটা ম্যানেজমেন্টের কোর্স, কোনো বড় কোনো ম্যাথ নাই। যোগ বিয়োগ গুণ ভাগের কিছু ম্যাথ, কিছু মানে যার খুবই সিম্পল, কিছু ল, কিছু কন্ডিশন, কিছু টাইপস। আচ্ছা দেখো, সেকেন্ডারি লেভেল যেটা আমরা বলি, যে সেকেন্ডারি লেভেল অথবা সেকেন্ড ইন্ডাস্ট্রি বলা হয় এটাকে, সেকেন্ডারি লেভেলের ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে যেগুলো, যেগুলো র ম্যাটেরিয়াল গুলোকে প্রসেস করে তোমার ওইটার ভ্যালু বাড়ায় দেয়। ধরো একটা এক্সাম্পল বলি, ধরো তোমাকে কাঠ দেওয়া হয়েছে, কাঠ, কাঠ মিস্ত্রি কি করলো, ওই কাঠটাকে পলিশ করে একটা খাট অথবা একটা টেবিল অথবা একটা চেয়ার বানালো। তাহলে ওই কাঠের যে দাম আর এই চেয়ার টেবিলের দাম কি এক হবে কখনো? বেশি হবে না? ধরো তুমি সেগুন কাঠ কিনে আসলে, একটা একটা গুল নিয়ে আসলে সেগুন কাঠের, তাই না, একটা গুল, ওই গুলটা থেকে কাঠ বানায়া, সেখান থেকে তুমি কি করলা, চেয়ার টেবিল বানাইলা। তো ওইটার দাম হবে 50,000 টাকা, কিন্তু গুলটা তুমি কিনবা 10,000 টাকা দিয়ে। তাহলে এই যে যারা প্রাইমারি সোর্সটাকে মডিফাই করলো বা ভ্যালু অ্যাড করলো, এই ধরনের ইন্ডাস্ট্রি গুলোকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি। যেমন আরো এক্সাম্পল বলা যায়, ধরো তুমি রেস্টুরেন্টে খাইতে গেছো, ধরো তুমি ধরো আহ ওই আমাদের যে সুলতান ডাইন্সে খাইতে গেছো, সুলতান ডাইন্সে তোমাকে কি দিছে র ম্যাটেরিয়ালস হিসেবে? তোমাদেরকে খাসির মাংস, তার বাসমতি চাল, এগুলো দিলো না? এগুলো কিন্তু প্রাইমারি লেভেল থেকে আছে, প্রাইমারি ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু ওরা ওইটাকে কি করলো, এই প্রায় কাচ্চি বানানোর জন্য ওরাকে প্রসেস করে কাচ্চি বানালো। পরে দেখো তোমার 2 পিস মাংস সহ এক প্লেট কাচ্চির দাম 500 টাকা, 450 টাকা নিচ্ছে। কিন্তু অথচ চাল এবং মাংস যদি তুমি ইন্ডিভিজুয়াল চিন্তা করো, এটা কি 500 টাকা হবে? না স্যার। এই যে, তাহলে ওই কাচ্চি সুলতান ডাইন্সটা তাহলে কি হচ্ছে, সেকেন্ডারি লেভেলের ইন্ডাস্ট্রি। মানে এটা একটা এক্সাম্পল হিসেবে তোমাদের বললাম। তাহলে কাঠমিস্ত্রি যে কাজ করতেছে ফার্নিচারের দোকানে, ওরাও কি সেকেন্ডারি লেভেলের ইন্ডাস্ট্রি। আরো সহজে বলা যায় যে যারা তুমি বিস্কিট বানাচ্ছে, যারা ধরো বিস্কিট, পাউরুটি, তাই না, কোক, এই টাইপের জিনিসগুলো যারা বানাচ্ছে, এরা কি সেকেন্ডারি লেভেলের ইন্ডাস্ট্রি। আমার কথা মনে হয় বোঝানি তোমরা, সেকেন্ডারি লেভেল তোমরা বুঝতে পারছো যে সেকেন্ডারি লেভেলের ইন্ডাস্ট্রি ইয়েস কারা? স্যার। মানে প্রাইমারি লেভেলের গুলোকে যারা
প্রসেসিং করে কোনো মেথড কোনো টেকনিক অবলম্বন করে ওইটাকে ভ্যালু বাড়ায় দেয় ওই জিনিসটার, সেই ধরনের ইন্ডাস্ট্রি গুলোকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি লেভেলের ইন্ডাস্ট্রি। ক্লিয়ার? সবাই লিখতে পারবো তো? স্যার এক মিনিট স্যার একটু লিখে শেষ করি। হুম? না, আমার কথা তো বোঝেনি যে এটা তো আমরা লিখতে পারবো যে কিভাবে জি স্যার, লিখবো আমার নিজের মতো করে। যে র ম্যাটেরিয়াল উপরে ভ্যালু অ্যাড করে, মানে কি করবে, কোনো মেথড কোনো টেকনিক বা আদার্স কোনো পদ্ধতি অবলম্বন করে ওইটার ভ্যালু অ্যাড করে দিবে। র ম্যাটেরিয়ালটা যা থাকবে তার থেকে তার ভ্যালুটা বেড়ে যাবে বা তার সার্ভিস কোয়ালিটি বেড়ে যাবে বা সে ইউজফুল বেশি হবে। সেই টাইপের যে ইন্ডাস্ট্রি গুলো আছে যারা এই কাজটা করবে ওই ধরনের ইন্ডাস্ট্রি গুলো, যেমন তাহলে আমরা বলতে পারি কিন্তু ওই যে বেকারি যারা আছে, বিভিন্ন ধরনের বেকারি, তাহলে বেকারি কিন্তু সেকেন্ড লেভেল অফ ইন্ডাস্ট্রি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা যাই। তাহলে কিছু এক্সাম্পল আমরা বলবো যে স্টিল ফ্যাক্টরি গুলো, স্টিল ফ্যাক্টরি কেন সেকেন্ডারি বলো তো, একটু এক্সাম্পলে বলতে পারবো তো? যে স্টিলের কি করে, যে বিভিন্ন বিএসআরএম কেএসআরএম আবুল খায়ের ওরা কি করছে, বিভিন্ন স্ক্র্যাপ গুলো কিনে নিচ্ছে অথবা খনি থেকে বিভিন্ন ধরনের আকরিক গুলো তুলে নিয়ে আসছে, তাই না? নিয়ে আসার পরে ওগুলো প্রসেস করে ওরা কি বানাইছে, রড বানায় দিছে, স্টিল বার বানাচ্ছে, তাই না? আরো কত বিভিন্ন মিলি রড বানাচ্ছে, তাই না? অথবা সিমেন্ট কোম্পানি যেগুলো আছে ওরাও কি সেকেন্ডারি লেভেলের ইন্ডাস্ট্রি, কারণ ওরা কি করতেছে, বিভিন্ন ধরনের ক্লে যেগুলো আছে বা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস খনি থেকে নিয়ে এসে ওগুলোকে বিভিন্ন ভাবে প্রসেস করে সিমেন্ট প্রডিউস করতে হবে। তাহলে সিমেন্টের যতগুলো কোম্পানি আছে, এভরি কোম্পানি কি সেকেন্ডারি লেভেল অফ ইন্ডাস্ট্রি। ওকে, Yes, এগুলো কিন্তু তুমি যখন ভালো নাম্বার পাইতে হলে তোমাকে কি করতে হবে, প্রথমে সেকেন্ডারি লেভেলের ডেফিনেশন দিবা, সেকেন্ডারি লেভেলের একটা এক্সাম্পল দিবা, কয়েকটা করে এক্সাম্পল দিলে তখন তোমার বোঝা যাবে যে যে খাতা কাটবে ও বুঝবে যে হ্যাঁ তুমি জিনিসটা বোঝো, মানে তোমার মতো করে লিখতে পারো। ঠিক আছে, এটা কিন্তু নিজের মতো করে একটু লেখা শিখবা। ওকে, তাহলে টারশিয়ারি যেটা কোনটা হবে, তাহলে টারশিয়ারি ইন্ডাস্ট্রি কোনগুলো হবে? টারশিয়ারি ইন্ডাস্ট্রি হচ্ছে যে যারা কি করবে, এক কথায় যদি আমরা বলি যে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে যে ইন্ডাস্ট্রি আছে ওদেরকে যারা সাপোর্ট এবং সার্ভিস দিবে। সাপোর্ট এবং সার্ভিস, যেমন এক্সাম্পল বলি, ধরো তোমার একটা ট্রান্সপোর্টেশন আছে, অথবা তোমার ধরো ব্যাংকিং সিস্টেম বলো, ধরো কি করে, ব্যাংকিং কোনো কিছু প্রডিউস করে না, কিন্তু ব্যাংক কি করে, প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের যে ইন্ডাস্ট্রি আছে ওদেরকে কি করে, ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, তাই না? টাকা পয়সা দিচ্ছে বা লেনদেন করতেছে। তাহলে এই ধরনের যে ইন্ডাস্ট্রি গুলো আছে যারা প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের ইন্ডাস্ট্রি গুলোকে সাপোর্ট দিবে অথবা সার্ভিস দিবে, এই ধরনের যে ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠছে, এই ধরনের ইন্ডাস্ট্রি গুলোকে আমরা বলতেছি হচ্ছে টার্সিয়ারি। আরো এক্সাম্পল আছে, ধরো তুমি এডুকেশনাল ইনস্টিটিউট গুলোকে বলতে পারো। কিভাবে এডুকেশনাল ইনস্টিটিউট, ধরো তুমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাহলে তুমি ওখান থেকে যখন গ্রাজুয়েট পাস করলা, ধরো তুমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলা, করার পরে তুমি কি করলা, তোমার যে মেধা বা এটা তুমি কোনো একটা ইন্ডাস্ট্রিকে দিলা, কোনো প্রাইমারি অথবা সেকেন্ডারি লেভেলের কোনো ইন্ডাস্ট্রিতে যখন দিবা, তাহলে ইনডিরেক্টলি তুমি কি প্রাইমারি অথবা সেকেন্ডারি লেভেলের কোনো একটা ইন্ডাস্ট্রিকে কি দিলা, সাপোর্ট দিলা। ক্লিয়ার তো আমার কথা? তাহলে কি, তাহলে তোমরা বলতে পারো যে এডুকেশনাল যত ইনস্টিটিউট আছে, তারপরে ব্যাংকিং যত, বা ট্রান্সপোর্ট, আবার ধরো গাড়ি, ধরো ট্রান্সপোর্ট ছাড়া তো তুমি কোনো প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলের যে কোনো একটা জিনিসকে তুমি কি করতে পারবে না, মানে ট্রান্সপোর্ট তো এদেরকে সাপোর্ট দিবে, তাই না? প্রাইমারি লেভেলের ইন্ডাস্ট্রিকেও সাপোর্ট দিবে, সেকেন্ডারি লেভেলের ইন্ডাস্ট্রিকেও সাপোর্ট দিবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা আমরা বলতেছি, তাই না? তোমার মেডিকেল গুলো কি হচ্ছে আমাদের সাপোর্ট দিচ্ছে, তাই না? এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে টার্সিয়ারি। ক্লিয়ার আমার কথা? টার্সিয়ারি বুঝতে পারছো যে টার্সিয়ারি ইন্ডাস্ট্রি কোডগুলো? yes sir. একদম এক কথায় এই টার্মটা থাকতেই হবে, টার্সিয়ারি ডেফিনেশনের মধ্যে বলতে হবে কি, প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের যে ইন্ডাস্ট্রি আছে তাদেরকে সাপোর্ট বা সার্ভিস যে ইনস্টিটিউট গুলো দিবে বা যে ইন্ডাস্ট্রি গুলো দিবে ওই ইন্ডাস্ট্রি গুলোকে আমরা বলবো হচ্ছে টার্সিয়ারি। তারপরে এক্সাম্পল দিবে যে ব্যাংকিং সিস্টেম, ট্রান্সপোর্টেশন সিস্টেম, এডুকেশন, হেলথ কেয়ার, তারপর ইন্স্যুরেন্স কোম্পানি, এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের টার্সিয়ারি। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা ফোর্থ লেভেল অফ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ফোর্থ লেভেল, তাই না? ফোর্থ লেভেল ইন্ডাস্ট্রি গুলো কোনটা? ফোর্থ লেভেল ইন্ডাস্ট্রি হচ্ছে যে যারা কি করবে, দেখো এখানে একটু সবাই একটু স্লাইড দেখতে পাচ্ছ, তাই না? এখানে মাথায় রাখতে হবে যে ফোর্থ লেভেল ইন্ডাস্ট্রি হচ্ছে তারাই যারা হচ্ছে কি করবে, কোনো কিছু নতুন কিছু ক্রিয়েট করবে। তুমি দেখো আইফোন প্রত্যেক বছরে আপডেট হয়, হয় না? তুমি ধরো এখন 18 আসবে সামনে, তাই না? 18, তারপর 18 প্রো, তারপর 18 প্রো ম্যাক্স, তাই না? এই যে প্রত্যেকটা আপডেট টেকনোলজি আসতেছে, তাই না? কোনো না কোনো ইন্ডাস্ট্রি এগুলো আনতেছে। তাহলে এই নতুন কোনো টেকনোলজি, নতুন কোনো প্যাটেন্ট, নতুন কোনো কিছু ক্রিয়েট করে যে টেকনোলজি গুলো, ইন্ডাস্ট্রি গুলো, ওই ইন্ডাস্ট্রি গুলোকে আমরা বলি হচ্ছে
ফোর্থ ইন্ডাস্ট্রি। আরো সহজ করে বলি, যদি আমরা বলি যে রিসার্চ, ইনোভেশন অ্যান্ড নিউ টেকনোলজি, এই তিনটা রিসার্চ করে। আর&ডি, দেখো প্রত্যেকটা ওয়ালটনের কি আছে, একটা আর&ডি উইং আছে। তারা কি করতেছে, বিভিন্ন নতুন নতুন ধরো ফ্রিজের ডিজাইন করতেছে, এসি ডিজাইন করতেছে, বিভিন্ন অপটিমাইজেশন করতেছে, তাই না? এই আর&ডির কাজে কি নতুন নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসা, মানে নতুন কিছু গবেষণা করে নতুন কিছু ক্রিয়েট করা। তাহলে এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশনের যে সেক্টরটা, এটা হচ্ছে আমাদের লেভেল অফ কি ফোর্থ ইন্ডাস্ট্রি। আমার কথা মনে হয় বোঝেনি। ফোর্থ ইন্ডাস্ট্রি হচ্ছে যে এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আর কি, অন কাইন্ড অফ, যেটা নতুন কিছু কি করবে, নতুন কোন একটা প্রোডাক্টের আইডিয়া দিবে, নতুন কোন একটা প্রোডাক্ট মডিফাই করে দিবে, মানে এই টাইপের কাজগুলো যে ইন্ডাস্ট্রি করবে। ইউনিভার্সিটির টিচাররা গবেষণা করে নতুন পড়ালেখার মেথড, যে বাইড অ্যাক্রিডিটেশন, ওয়াশিংটন অ্যাক্রিডিটেশন, এগুলো করতেছে না, দেখতেছো না? তাহলে এগুলো কি এই রিসার্চের মধ্যে করতেছে না? রিসার্চ, ইনোভেশন আর নিউ টেকনোলজি। ক্লিয়ার এগুলো? হ্যালো, আমার কথা মনে হয় শুনলে বুঝতে পারছো এটা, যে ফোর্থ ইন্ডাস্ট্রি স্যার বলতে আমরা কি এক্সাম্পল বুঝি? আরেকবার কিছু দিলে ভালো হতো স্যার, আরো কিছু এক্সাম্পল। আচ্ছা, একটু এখানে দেখো, এই যে তুমি যে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করো, বিভিন্ন আইটি সেক্টরে যারা কাজ করে, বিভিন্ন ধরো তোমার এই যে আইআইসির কথা যদি আমি চিন্তা করি, তাহলে আইআইসি তে তোমার কি আছে, ধরো বিভিন্ন এক সময় আমরা ম্যানুয়ালি রেজাল্ট করতাম, ধরো তুমি কত নাম্বার পাইছো, সে কত নাম্বার পাইছো, ওগুলো যোগ করে করে ক্যালকুলেটরে টিপে টিপে একটা ফর্মে লিখতাম, ধরো আজ থেকে 10 বছর আগে যারা ধরো ছিল। কিন্তু ধরো এখন নতুন যে সফটওয়্যার আসলে, এখন কি আমরা তোমাদের রেজাল্ট ওইভাবে করি? একটা সফটওয়্যার ডেভেলপ করে দেওয়া হয়েছে কোনো সফটওয়্যার কোম্পানি, সে আমরা কি করতেছি, ওখানে নাম্বার গুলো দিচ্ছি, সে অটোমেটিক যোগ করে তোমার গ্রেডিং সিস্টেম করে দিচ্ছে, তোমার রেজাল্ট তোমাকে সফটওয়্যারে দেখাচ্ছে, তাই না? আজ থেকে 10 বছর আগেও কিন্তু এটা ছিল না। তাহলে এই যে একটা নতুন টেকনোলজি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিল, তাহলে এই ধরনের কোম্পানি গুলো যারা, বিভিন্ন সফটওয়্যার কোম্পানি, বিভিন্ন আইটি কোম্পানি, তাই না, বিভিন্ন ডেটা অ্যানালাইসিস কোম্পানি, বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ যেগুলো, এই কোম্পানিগুলো হচ্ছে যারা নতুন নতুন জিনিস আবিষ্কার করে, মানে কোনো একটা মানে নতুন নতুন কোন জিনিস যারা নিয়ে আসবে, তারা ফোর্থ ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে নলেজ বেস ইন্ডাস্ট্রি। এটার আরেকটা নাম কি? নলেজ বেসড ইন্ডাস্ট্রি। আগের গুলো কিন্তু নলেজ বেস ছিল না, আগের হচ্ছে হয় মেথড করে, প্রসেস করে, সিস্টেম চেঞ্জ করে, এই টাইপের। কিন্তু এটা হচ্ছে নতুন টেকনোলজি। এই ধরো কিছুদিন আগে ধরো এক্সাম্পল হিসেবে চ্যাট জিপিটি, তুমি ধরো আজ থেকে 5 বছর আগে চ্যাট জিপিটির কোনো নাম শুনছিলে কোনোদিন? বলো, না স্যার। কেউ শুনছে কোনো? এই 5 বছর তাহলে কোন কোম্পানি চ্যাট জিপিটি কে, কোনো একটা কোম্পানি ইন্ট্রোডিউস করছে, তাহলে যে কোম্পানি এই চ্যাট জিপিটি কে ইন্ট্রোডিউস করলো, ওরাই হচ্ছে কি নলেজ বেস ইন্ডাস্ট্রি অথবা ফোর্থ ইন্ডাস্ট্রি। ওটাকে আমরা কুইনারি ইন্ডাস্ট্রি বলতে হবে আর কি। স্যার তার মানে বোঝা যাচ্ছে মানে ইউনিভার্সিটি হবে টারশিয়ারি, কিন্তু ইউনিভার্সিটিকে যারা সার্ভিস দিচ্ছে ওই ওয়েবসাইট গুলো ডেভেলপ করার জন্য বা প্রোভাইড করার জন্য ওগুলো স্যার কোয়ান্টারি স্যার। হ্যাঁ, মানে মানে তোমার, এরা হচ্ছে গবেষণা করে নতুন নতুন জিনিস আবিষ্কার করে যে জিনিসগুলো দিবে, তারা নতুন কিছু, সে যদি তুমি নতুন কিছু আবিষ্কার করো, তুমি একটা কি ফোর্থ লেভেল অথবা নলেজ বেস ইন্ডাস্ট্রি আর কি, বা কোয়াটারনারি, ঠিক আছে, যেটাকে তুমি বলো একই কথাই আর কি। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আর লাস্ট নাম্বারটা কি, ফিফথ ইন্ডাস্ট্রি, তাই না? কুইনারি ইন্ডাস্ট্রি যেটা ফিফথ। ফিফথ ইন্ডাস্ট্রি হচ্ছে, দেখো তো কেউ একটু তোমাদের মধ্যে থেকে দেখি এটা একটু আমাকে একটু বুঝাই বলতে পারে কিনা, সবাই একটু দেখো তো, ফোর্থ ইন্ডাস্ট্রি জিনিসটা কি, না ফিফথ ইন্ডাস্ট্রি জিনিসটা কি, একটু দেখি কে একটু মাথা ঘামায় বলতে পারে, দেখি কার কতটুকু মানে ইয়ে আছে, এটা পরে একটু আমাদের বুঝাইতে পারে। স্যার অডিট ফার্ম গুলো মনে হয় সম্ভবত। কিসের বলো, আরেকবার বলো। স্যার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা অডিট করে এই টাইপস এর কোম্পানিগুলো। না, আরে আর দুই একজন বলো, ও একটু বলছে মোটামুটি, ধন্যবাদ। আর আর কেউ এক দুইজন বলো তো দেখি কি মনে হচ্ছে। আচ্ছা, এটা একদম সহজ করে বলি। এটা হচ্ছে যে পলিসি মেকার পর্যায়ে থাকবে। ধরো একটা দেশে যতগুলো ইন্ডাস্ট্রি আছে, এগুলোকে তো কোনো কেউ কন্ট্রোল করতে হবে, তাই না? এদের জন্য নিয়ম নীতি, রুলস রেগুলেশন, সেফটি, সিকিউরিটি, এই টাইপের যে জিনিসগুলো যারা করবে, তারা হচ্ছে ফিফথ ইন্ডাস্ট্রি। ধরো যেমন গভর্নমেন্ট, যেমন বাংলাদেশের জাতীয় সংসদ, এরা কি করবে, বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ল মেক করবে। ধরো মিনিস্ট্রি অফ কি আছে, ধরো মিনিস্ট্রি অফ হেলথ আছে, তো মিনিস্ট্রি অফ হেলথ কি করবে, যে ওই স্বাস্থ্য যে সেক্টর আছে, এটার বিভিন্ন নিয়ম অনিয়ম, রুলস রেগুলেশন যারা তৈরি করবে, তারা এদের মধ্যে থাকবে, তাদেরকে অ্যাওয়ার্ড করবে, যারা এদের বাইরে যাবে তাদেরকে কি করবে, পানিশমেন্ট দিবে, জরিমানা করবে, এই টাইপের যে অর্গানাইজেশন গুলো আছে। অনকাইন্ড হচ্ছে যে গভর্নমেন্টের পলিসি মেকার যারা ইন্ডাস্ট্রি, সেটাই হচ্ছে কি আমাদের
ফিফথ ইন্ডাস্ট্রি মানে মূল হচ্ছে 1 2 3, বুঝছো? এই 4 নাম্বার, এই 1 থেকে 4 পর্যন্ত যে ইন্ডাস্ট্রি আছে মানে লেভেলের, এই 4টাকে যারা পরিচালনা করবে বা পরিচালনার জন্য সেট অফ রুলস তৈরি করবে, সেই ধরনের যে ইন্ডাস্ট্রি গুলো আছে তারাই হচ্ছে কি ফিফথ ইন্ডাস্ট্রি। ধরো এক্সাম্পল হিসেবে তুমি বলতে পারো যে গভর্নমেন্ট পলিসি মেকার, ইউনিভার্সিটির জন্য ধরো ভাইস চ্যান্সেলর কি করবে, একটা টিমে তারা ইউনিভার্সিটির রুলস রেগুলেশন ক্রিয়েট করবে, তাই না? হসপিটাল স্পেশালিস্ট ডাক্তাররা মিলে ডাক্তারদের জন্য কি রুলস রেগুলেশন ক্রিয়েট করবে, তাই না? এই টাইপের যে জিনিসগুলো যারা হচ্ছে সেট অফ রুলস কি করবে, 1 2 3 মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, বুঝছো? আর কোয়াটারনারি যে ইন্ডাস্ট্রি গুলো থাকবে তাদের জন্য যে রুলস রেগুলেশন, নিয়ম কানুন, এই টাইপের যে জিনিসগুলো এস্টাবলিশ করবে, মনিটরিং করবে, ঠিক আছে, এক্সিকিউট করবে, তারাই হচ্ছে কি ফিফথ ইন্ডাস্ট্রি। লিখতে পারবো না নিজের মতো করে একটু করে? স্যার মিনিস্ট্রি গুলো তো স্যার গভর্নমেন্টেরই পার্ট না, তাহলে স্যার গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, গভর্নমেন্ট তো একটা ইন্ডাস্ট্রি, তাই না? পুরো সেট চিন্তা করলে, কারণ ও ইন্ডাস্ট্রি কি করে, 4টা ইন্ডাস্ট্রিকেই পরিচালনার জন্য রুলস রেগুলেশন সবকিছুই করে না, যে ধরো আমরা বলে দিছি যে ধরো বিএসআরএম কে বললাম যে আপনি এত পরিমাণ কার্বন ডাই অক্সাইডের বেশি প্রডিউস করলে আপনার ইন্ডাস্ট্রি বন্ধ করে দিব। অথবা আপনাকে বললাম যে আপনার যে লেবার আছে, লেবারকে 18 বছরের নিচে কোনো লেবার আপনি নিতে পারবেন না। এই নীতিগুলো কে করে দিছে? গভর্নমেন্ট অবশ্যই বিএসআরএম কে অথবা আবুল খায়েরকে বলে দিছে, করছে না? কেউ না কেউ তো এগুলো করতে হয়েছে, রুলস রেগুলেশন তো সেট করতে হবে, না হলে তো ইন্ডাস্ট্রি মানে তুমি একরকম, আবুল খায়ের একরকম চলবে, বিএসআরএম আরেক রকম চলবে, তাই না? ওয়ালটন আরেক ভাবে চলবে। এগুলো কিন্তু সবারই একটা কি আছে, কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, কত পার্সেন্ট লেবারের বেতন কি রকম হবে না হবে, সবকিছু কিন্তু ডিফাইন বাই কি গভর্নমেন্টের একটা নিয়মের মধ্যে থেকে করতে হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নিজের মতো। তাহলে আমরা যদি সামারি করি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি? সেই ইন্ডাস্ট্রির 4টা 5টা লেভেল আছে, সেই লেভেল গুলোকে আমরা নিজের মতো করে সুন্দর করে লিখবো। সবাই একটু খাতায় তো লিখছি আমরা এগুলো, তাই না? ইয়েস স্যার। ওকে, তারপরে দেখো আমরা এখন এখন এতক্ষণ ইন্ডাস্ট্রি বললাম, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ম্যানেজমেন্ট, তাই না? আচ্ছা, ম্যানেজমেন্টের যদি আমরা সহজ ডেফিনেশন বলি, সবাই একটু বোঝার চেষ্টা করি। এক কথায় ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রসেস যেখানে কি করে ওয়ান অর মোর পিপল কি করে একসাথে কাজ করে আর কি, করে একটা সার্টেন কি করে একটা গোলকে অ্যাচিভ করে। ধরো একটা সহজ কথায় বলি যে কোনো একটা ইন্ডাস্ট্রি বলো, কোনো একটা অর্গানাইজেশন বলো, কোনো একটা যাই হোক না কেন, কোনো একটা পরিবারও যদি তুমি বলো, এই পরিবারের মধ্যে সবার কোঅর্ডিনেশন মিলে একটা কাজ করে একটা সার্টেন গোলকে যদি অ্যাচিভ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলি ম্যানেজমেন্ট। আমার কথা মনে হয় বোঝেনি। ধরো একটা এক্সাম্পল হলে তোমরা আরো সহজেই বুঝবে। ধরো তোমাদের ইউনিভার্সিটির আহ, সবাই মিলে, ধরো ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার, ট্রেজারার, লেকচারার, ডিপার্টমেন্টাল চেয়ারম্যান, ডিন, সবাই মিলে একজন আরেকজনের সাথে কোঅপারেটিভলি কাজ করে তাদের মূল লক্ষ্য হচ্ছে তোমাদেরকে একটা গ্রাজুয়েট বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে বের করা। তাহলে মূল লক্ষ্য কি, একটা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার বের করা। আর এর জন্য সেট অফ পিপল মানে ভিসি, প্রভিসি, ট্রেজার শুরু করে সবাই একটা সেট অফ পিপল একজন একজনের সাথে কোলাবোরেটিভলি মানে একজন আরেকজনের সাথে কোঅপারেটিভলি কাজ করে তোমাদের ফাইনালি একটা গ্রাজুয়েট বের করে। তার মানে কি, এই যে পুরো প্রসিডিউরটা ভেতরের যে এই প্রসিডিউরটাকে আমরা বলি ম্যানেজমেন্ট। বুঝছো ম্যানেজমেন্টের ডেফিনেশনটা কি? স্যার সংজ্ঞাটা স্যার একবার বাংলা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, ম্যানেজমেন্টের মূল ডেফিনেশন হচ্ছে যে একটা সেট অফ পিপল মানে একটা গ্রুপ অফ পিপল একজন আরেকজনের সাথে কোলাবোরেটিভলি কাজ করবে, মানে কোঅর্ডিনেট করে কাজ করে একটা সার্টেন গোল অর্জন করবে আর কি, মানে একটা মানে সার্টেন গোল বুঝিত মানে এইমটাকে পূর্ণ করবে। ধরো আমি আমি তোমাকে আরো সহজ করি যে ধরো ধরো ওয়ালটন মনে করলো যে এইবার তারা 1 লক্ষ ফ্রিজ উৎপাদন করবে। তাহলে এই 1 লক্ষ ফ্রিজ উৎপাদনের জন্য ওয়ালটনের টপ ম্যানেজার থেকে শুরু করে বটম ওয়ার্কার পর্যন্ত তাদের মধ্যে যে একটা রিলেশন বিল্ড আপ করে চেইন অফ কমান্ডের মাধ্যমে কাজটাকে বাস্তবায়ন করে 1 লক্ষ ফ্রিজ উৎপাদন করার যে পদ্ধতি, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। মানে দুইটা কন্ডিশন, একটা গ্রুপ অফ পিপল থাকবে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকবে এবং তাদের সবারই লক্ষ্য থাকবে কি একটা গোলকে অ্যাচিভ করা। বুঝছো? 3টা টার্ম থাকতে হবে তার মধ্যে। একটা সেট অফ পিপল থাকবে, একটা গ্রুপ অফ পিপল থাকবে, সেই গ্রুপ অফ পিপলের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকবে মানে সম্পর্ক থাকবে। যেমন একজন বস, একজন বসের অধীনে থাকবে কয়েকজন, সেই বস কয়েকজন বস মিলে আরেকজন বস, তার উপরে আরেকজন বস, এরকম করে একটা কি থাকবে, সম্পর্ক থাকবে, মানে তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকবে এবং তাদের সবারই একটাই লক্ষ্য থাকবে যে একটা সার্টেন গোলকে অ্যাচিভ করা।
বুঝছো আমরা বুঝতে Yes, sir, পারছি? একদম সহজ কথা যে আমরা এটা একদম ডিসিশন মেকিং থেকে শুরু করে ফাইনাল এই পর্যন্ত যাওয়ার হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এরপর অফিস ম্যানেজমেন্ট তো বুঝলাম, অফিস শব্দটা আসে এর সাথে। তো অফিস কাকে বলবো? যে ওয়ার্ক, অফিসের যদি তুমি ইয়া বলো, এক কথাই বলো, সেটা হচ্ছে ওয়ার্ক স্টেশন। যেখান থেকে তুমি কি করবা, ম্যানেজারিয়াল ফাংশনটা কি করবা, কমপ্লিট করবা যে জায়গা থেকে, সেটাই হচ্ছে তোমার অফিস। মানে ম্যানেজারিয়াল ফাংশনটা যে জায়গা থেকে, যে ওয়ার্ক স্টেশন থেকে পারফর্ম করবে, ওই ওয়ার্ক স্টেশনটাকে আমরা বলি অফিস। অফিস কিন্তু দুই রকমের হইতে পারে। একটা ফিজিক্যাল অফিস, মানে ধরো তোমার, মানে যার ফিজিক্যাল সিগনিফিকেন্স, একটা রুম আছে, চেয়ার টেবিল, মানে সেট অফ আছে, এটা হচ্ছে ফিজিক্যাল অফিস। আর একটা ভার্চুয়াল অফিস আছে, তুমি দেখবো অনেকেই আইটি তে চাকরি করে, বিভিন্ন দেশে বসে বিদেশে চাকরি করতেছে, মানে একটা ভার্চুয়াল অফিস তাদের। মানে বুঝতেছো তো যে এখন তো টেকনোলজির যুগ, দেখবা যে বাংলাদেশে বসে আমেরিকাতে চাকরি করতেছে, তাই না? তার ওদের অফিসটা কি, ভার্চুয়াল অফিস। ধরো অনেকে, ধরো গুগল, মেটা, এই টাইপের বড় বড় জয়েন্ট কোম্পানি গুলোতে চাকরি করে বাংলাদেশে বসে থেকে থেকে, দেখবে যে 9 লক্ষ 10 লক্ষ টাকা স্যালারি, কিন্তু বাংলাদেশে বসে চাকরি করতেছে, কেউ বুঝতেছেও না আর কি। তো অফিসের ডেফিনেশন লিখতে পারবা তো? অফিস মানে হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন, যেখান থেকে ম্যানেজারিয়াল ফাংশনটা কি করা হয়, পারফর্ম করা হয়। ওকে। আর এটা হচ্ছে একটা নার্ভ সেন্টার, মানে অফিসটাই হচ্ছে একটা অর্গানাইজেশনের মূল সেন্টার, যে এখান থেকেই পুরো অর্গানাইজেশনটা কি হবে, এক্সিকিউট করবে। আচ্ছা, ম্যানেজমেন্টের অনেকগুলো ডেফিনেশন আছে, এগুলো দেখবো আর কি। অফিস ম্যানেজার কি, যে অফিসটাকে মেনটেন করে, এগুলো দেখবো। এখান থেকে আমাদের অফিস ম্যানেজমেন্টের একটা পারপাস বা গোল থাকে আর কি। সেই গোলটাকে আমরা সহজ করে পড়ার চিন্তা করি, যে অফিস ম্যানেজমেন্টের এই গোলগুলো তোমরা একটু পড়বে আর কি। এখানে সুন্দর করে টাইপস আছে যে কম্পোনেন্ট অফ দ্য অফিস ম্যানেজমেন্টের প্রথম হচ্ছে কি, একটা পারপাস অথবা গোল থাকবে। তারপরে কি, পার্সোনাল স্টাফ থাকবে। এগুলো তো বোঝার কথা, তোমরা সহজে বোঝার কথা, যে একটা অফিস ম্যানেজমেন্টের কি কি থাকতে হবে, একটা গোল থাকতে হবে, সেটা আগে বলুন, পারপাস অথবা গোল। তারপরে কি থাকতে হবে, স্টাফ থাকতে হবে, মানে মানুষ না থাকলে তো তার কোনো অফিসের কোনো অস্তিত্বই নাই, তাই না? এমপ্লয়ি থাকতে হবে, স্টাফ বা পার্সোনাল থাকতে হবে। তারপরে কি থাকবে, রিসোর্স থাকতে হবে, মিনস এবং রিসোর্স থাকতে হবে, ইনফরমেশন থাকতে হবে, ম্যানেজারিয়াল ফাংশনের প্রসিডিউর গুলো থাকতে হবে, এনভায়রনমেন্ট থাকতে হবে। এই হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট আর কি। যদি পরীক্ষায় কম্পোনেন্ট আছে, তাহলে এই নামগুলো একটু লিখবা, সুন্দর করে লিখে ছোট ছোট করে। এগুলো তোমরা খুবই সিম্পল থেকে আমি বললাম না, যে পারপাস বা গোল, প্রত্যেকটা ম্যানেজমেন্টের একটা গোল বা উদ্দেশ্য থাকবে। নিয়োগ দিতে হবে, তাই না? তার কেউ ইহা করলে, মানে খারাপ পারফর্ম করলে তাকে বাদ দিতে হবে, কাউকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এগুলো হচ্ছে পার্সোনাল বা স্টাফিং। আবার রিসোর্স থাকতে হবে, তোমার টাকা থাকতে, ম্যান মেশিন ম্যাটেরিয়ালস, ট্রিপল এম বলে আর কি, ম্যান মেশিন ম্যাটেরিয়ালস, এগুলো তোমার থাকতে হবে। ইনফরমেশন থাকতে হবে, তাই না? রেকর্ড থাকতে হবে, অ্যানালাইসিস থাকবে, কমিউনিকেশন করতে হবে। ম্যানেজারিয়াল ফাংশন হওয়ার লাগবে, তাই না? ফাংশন গুলো আছে এখানে, প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, এই টাইপের জিনিসগুলো থাকবে। আর এনভায়রনমেন্ট থাকতে হবে, একটা ভালো এক্সটার্নাল এবং ইন্টারনাল থাকবে। আচ্ছা, খুবই একটা কমন কোশ্চেন, ধরো পরীক্ষায় তুমি খুললেই বুঝবা যে পরীক্ষার কোশ্চেনে এই কোশ্চেনটা থাকবে, যে ফাংশন অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে কি বুঝি, ম্যানেজমেন্টের ফাংশন কি, এটা দেখো। এই ফাংশনটাকে যদি আমরা এক কথায় উত্তর দিতে চাই, ফাংশনটাকে এখানে এই পোস্ট কার্ড দিয়ে লেখা আছে, এই যে দেখো, POS, তাই না, ডি, পোস্ট, CORB, পোস্ট কার্ড। এখানে সবগুলো, এই যে প্রত্যেকটা শব্দ নিয়ে, প্রত্যেকটা শব্দের প্রথম অ্যালফাবেট গুলো নিয়ে এটা আমরা গঠিত হয়েছে। এইটাই হচ্ছে পুরোটাই হচ্ছে তার কি, ফাংশন। যেমন পি তে কি, প্ল্যানিং, ও তে কি, অর্গানাইজিং, এস তে কি, স্টাফিং, তাই না, ডি তে হচ্ছে ডিরেক্টিং, সি তে হচ্ছে কি, কন্ট্রোলিং, তাই না? এরকম আছে। আর তে কি, রিপোর্টিং, আর হচ্ছে বি তে হচ্ছে বাজেট। এই সবগুলোই হচ্ছে ফাংশন অফ ম্যানেজমেন্ট। তাহলে প্রথম হচ্ছে কি, প্ল্যানিং। এই যে দেখো, প্ল্যানিং। প্ল্যানিং মানে কি, আমরা তো জানি যে একটা কোনো কোম্পানি বা অর্গানাইজেশন বা ইনস্টিটিউট, সবারই কি থাকবে, একটা প্ল্যানিং বা এইম থাকবে, লক্ষ্য থাকবে, গোল থাকবে, তাই না? সেই গোলটা তারা সেট করবে, মানে প্ল্যানিং করবে। ধরো প্ল্যানিং করার একটা এক্সাম্পল, ধরো তুমি চিন্তা করলা যে তুমি এবার ঈদটা তুমি নেপালে যায় করবা, এটা তোমার প্ল্যানিং, এটা তোমার প্ল্যানিং। আর এরপরে এই প্ল্যানিংটাকে কি করতে হবে, আহ পরের স্টেপটি অর্গানাইজিং। অর্গানাইজিং হচ্ছে যে, মানে এই যে তুমি নেপালে যাবা, মানে কিভাবে যাবা, কখন যাবা, কে কে যাবে তোমার সাথে, এই টাইপের যে জিনিসগুলো, এই কোশ্চেন গুলো যদি তুমি করো, যে কে যাবে, কিভাবে যাবে, এই আনসারটা যে কোশ্চেনের মধ্যে আসবে, সেটা হচ্ছে অর্গানাইজিং করা। মানে ধরো তুমি প্রথমে তোমার এখান থেকে তুমি ঢাকায় যাবা, ঢাকা থেকে এয়ারপোর্ট যুগে তুমি কি নেপালে চলে যাবা। এই যে তোমার কাজের সেট আপটা, কাজটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় কি, অর্গানাইজিং করা। আমরা বলি না যে সে বিভিন্ন অর্গানাইজিং ক্যাপাবিলিটি অনেক বেশি,
সে খুব অর্গানাইজ করার স্কিল বেশি, মানে সে বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন এগুলো চালায়, যারা তাদেরকে অর্গানাইজিং পাওয়ার বেশি থাকে, তারা কি করে কাজটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে ওটাকে সহজেই কি করতে পারে, এক্সিকিউট করতে পারে। বুঝছো তো অর্গানাইজিং জিনিসটা কি? ধর তুমি একটা যে কোনো একটা প্রোগ্রামকে অর্গানাইজ করি না আমরা, ওখানে বলি না কখন কি হবে, কখন কোরআন তেলাওয়াত হবে, কখন প্রধান অতিথি বক্তৃতা দিবে, কখন বিশেষ অতিথি বক্তৃতা দিবে, তাই না? এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি অর্গানাইজিং এর একটা পার্ট। ক্লিয়ার? তো ইন্ডাস্ট্রিরও এরকম অর্গানাইজিং আছে যে একটা প্রোডাক্ট বানানোর জন্য কোন অংশটার পরে, ধরো একটা শার্টের কথা চিন্তা করো, শার্ট বানাতে গেলে প্রথমে এটা যদি তুমি গার্মেন্টে বানাইতে চাও তাহলে কি করবে, একজন কলারের কাজ করবে, একজন হাতের কাজ করবে, এবং কোন কাজের পরে কোনটা করবে এটার একটা লাইন আছে, তাই না? ওই লাইনটাকে ভাগ করে দিচ্ছে যে আপনি বোতাম লাগাবেন, আপনি কলার সেলাই করবেন, আপনি হাতের এই ইয়াটা লাগাবেন, স্লিপটা লাগাবেন, এই টাইপের স্লিপটা লাগাবেন, এইভাবে থাকে ভাগ করা আর কি। অর্গানাইজিং জিনিসটা বুঝতে পারছেন? স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে কি ডিরেক্টিং থাকবে আর কি। ডিরেক্টিং এর কাজ হচ্ছে যে আহ, এই কাজগুলোকে কি করতে হবে, মানে তোমার যে এই কাজগুলো যে অর্গানাইজিং হওয়ার পরে এটাকে একটা মোটিভেশন দিতে হবে। কাজটা তো মানে ধরো 10-15 জন মানুষের থেকে করে নিতে হবে, একা তো আর করবে না, তাই না? যেহেতু একটা অর্গানাইজেশন, তাহলে তাদেরকে কি করে, তাদেরকে মোটিভেশন দিয়ে, তাদেরকে কমান্ডিং করে, তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করে এই কাজটাকে বের করে নিয়ে আসতে হবে। ধরো একজনের কাজ ভালো লাগতেছে না, তাকে একটু মোটিভেশন করলে, আরে ভাই শেষ করেন না, আর অল্প একটু হলেই তো শেষ হবে। কেউ আবার কথা শুনতেছেন, তাকে কি করতে হবে, পাওয়ার প্রডিউস, মানে পাওয়ার দিতে হবে, যে আমার ম্যানেজারিয়াল পাওয়ার দেয়, "এই, এখানে কাজ না করলে কাল থেকে আপনার আর অফিসে চাকরি নাই।" বুঝছেন তো ব্যাপারটা? মানে কাউকে মানে তোমার রিকোয়েস্ট করে, মানে তার এনভায়রনমেন্ট দেখে, মানে তার পরিবেশ পরিস্থিতি বুঝে তার সাথে আচরণ করা, মানে তাকে ডিরেকশন দেওয়া, যে আপনাকে কখনো কাউকে খুবই রাগান্বিত ভাবে বলা, কাউকে খুব রিকোয়েস্ট করে বলা, মানে মূল থিমটা হচ্ছে তুমি সুপারভিশন করে এই কাজটাকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে ডিরেক্টিং। আমরা বলি না ডিরেকশন দেওয়া, ডিরেকশন তো সবাই ভালো ডিরেকশন যে দিতে পারে সে গুড লিডার হয়, সে ভালো আউটপুট বের করে আনতে পারে। ডিরেকশনটা বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার, বসিয়ে কিন্তু স্যার মাঝখানে একটা এস ছিল মনে হয়। হ্যাঁ, স্টাফিং ওটা আসবে তো, এরপরে আছে স্টাফিং, আচ্ছা এই যে আসে আচ্ছা স্যার। স্টাফিং। আচ্ছা, এরপর হচ্ছে কি কন্ট্রোলিং, ঠিক আছে? কন্ট্রোলিংটা কি, যে একটু আগে আমরা যেটা বললাম, কন্ট্রোলিং হচ্ছে যে একটা সুপার, ওটা কি মানে একটা হচ্ছে প্রথমটা ছিল কি ডিরেকশন দেওয়া, এরপরে ডিরেকশন দিয়েই ক্লান্ত হবে না, অনেককে আবার কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করতে হবে? ওটা মনিটরিং করে, যে তার কাজটাকে ঠিকভাবে সে করতেছে কিনা তাকে দেখভাল করা, তাকে অন্যজনের সাথে তুলনা করা। ধরো একজন 1 মিনিটে 5টা করতেছে, একজন 1 মিনিটে 10টা করতেছে, যে 5টা করতেছে তাকে বলা যে দেখ, ও তোর মতো লোক হয়ে 10টা করতেছে, তুই 5টা করতেছিস, তার মানে তুই গুড পারফরমার নস, মানে তো ওকে অবজার্ভ করা যে ও কাজটা ঠিকঠাক মতো করতেছে কিনা, বা ও তুলনামূলক বেশি করতেছে না কম করতেছে, বেশি করলে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা, কম করলে পানিশমেন্টের ব্যবস্থা করা, তাই না? তারপরে কেউ ভুল করলে সেটাকে সংশোধন করে দেওয়া, এটাই হচ্ছে তার কি কন্ট্রোলিং। তাহলে কন্ট্রোলিং মানে হচ্ছে তিনটা টার্ম: মনিটরিং করা, কম্পারিজম করা, আর এটা হচ্ছে কি কারেকশন করে দেওয়া। কেউ যদি ভুল করে, মানে তোমার অধীনস্থ মানুষজন বা লাইনের কেউ যদি ভুল করে তাকে কি করা, কারেকশন করে দেওয়া, এটাই হচ্ছে কি কন্ট্রোলিং। আর স্টাফিং হচ্ছে যে যে কোনো অর্গানাইজেশনের কি করা, মানে অর্গানাইজেশনের জন্য তোমার ম্যান লাগবে, তাই না? তাহলে এই ম্যান পাওয়ারকে নিয়োগ করতে হবে, ম্যান পাওয়ার গুলোকে ট্রেনিং করাইতে হবে কাজের জন্য, তাদের স্কিল ডেভেলপ করতে হবে, তাই না? এই টাইপের যে কাজগুলো এগুলোকে আমরা বলি হচ্ছে স্টাফিং। স্টাফিং মানে হচ্ছে ওয়ার্ক ফোর্স, যে আমাদের ওয়ার্ক ফোর্স গুলো আছে সেই ওয়ার্ক ফোর্স গুলোকে স্কিল করে তোলা, এটাই হচ্ছে আমাদের কি স্টাফিং। বুঝতেছি আমরা? ইয়েস স্যার। ডিরেক্টিং আর কন্ট্রোলিংটা স্যার সেম কথা হয়ে গেল না? না, ডিরেক্টিংটা হচ্ছে যে তুমি ডিরেকশন দিয়ে দিলা যে তুমি এটা করবা। আমি তোমাকে ডিরেকশন দিলাম যে তুমি পরীক্ষায় নকল করবা না, নকল করলে এই হবে, বা পরীক্ষার জন্য তুমি 20টা পেজ পড়ে আসবা, 30টা পেজ পড়ে আসবে, এই চ্যাপ্টার এই জিনিস পড়বা, এগুলো হচ্ছে আমার কথাবার্তা, এটা হচ্ছে আমার ডিরেকশন। এরপরে হচ্ছে কন্ট্রোলিং কি, এরপরে আমি তোমার পরীক্ষার হলে বসলে কি করব, আমি যা যা করছি তুমি তার একটা ব্যত্যয় ঘটলে আমি তোমাকে কি করব, স্পেল করে দেবো, বা তুমি সামান্য যতটুকু পানিশমেন্ট করবে তার জন্য মার্ক ডিডাকশন করবো, তাই না? এটাই হচ্ছে আমার কি কন্ট্রোলিং। কন্ট্রোলিং মানে তোমার এক্সিকিউটিভ পাওয়ারের ব্যবহার করা, সেটাকে ব্যবহার করে তুমি ওইটাকে কি করা, তোমার যে তুমি যে ডিরেকশন দিচ্ছ সেটাকে বুঝে নেওয়া। ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝছি স্যার। একদম সিম্পল, তোমরা যদি নিজের মতো করে চিন্তা করো না, এগুলো খুবই সহজ জিনিস, একটু মাথা খেটে খেটে একটু পড়লেই পাওয়া। স্টাফিং তো বুঝছি আমরা, তাই না? স্টাফিং মানে হচ্ছে ম্যান পাওয়ার নিয়োগ দেওয়া,
ম্যান পাওয়ারকে ট্রেন আপ করা, ম্যান পাওয়ার স্কিল ডেভেলপমেন্ট করা, ম্যান পাওয়ারকে ছাঁটাই করা, তাই না? এই টাইপের যে কাজগুলো মানে ওয়ার্কফোর্সটাকে ইয়া করা, নিয়ন্ত্রণ করা, এই হচ্ছে আমাদের কি স্টাফিং, হায়ারিং এবং কি রিটেইনিং এ সুইটেবল ওয়ার্কফোর্স ফর দ্য কি একটা এন্টারপ্রাইজের জন্য, ম্যানেজারিয়াল এবং নন ম্যানেজারিয়াল লেভেলে। ক্লিয়ার? এরপরে আছে কি আর কোঅর্ডিনেটিং, এটা তো জানার কথা, কোঅর্ডিনেশন করা তো আমরা জানি তাই না, কোন কাজের পরে কোন কাজটা করবে তাই না। একটা অর্গানাইজেশনের হচ্ছে ভ্যারাইটিস অ্যাক্টিভিটিস থাকবে এবং কাজের ধরন আলাদা আলাদা থাকবে। ধরো একটা উইং থাকবে, ধরো তোমাদের আইআইসির কথা চিন্তা করি, দেখো একটু সহজেই বুঝবে। একটা উইং আছে ট্রান্সপোর্ট, গাড়ি ঘোড়া নিয়ে দেখাশোনা করে, আরেকটা উইং আছে সিভিল ওয়ার্ক করতেছে, ধরো ইঞ্জিনিয়ারিং সেকশন, যেটা তোমার কি করতেছে, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের কাজ করতেছে তাই না, বিভিন্ন ধরনের বিল্ডিং এর কোথায় পানি নাই, কোথায় গ্যাস নাই, কোথায় কারেন্ট নাই, ওই সাইড দেখতেছে। একটা গাড়ি ঘোড়া দেখতেছে, আরেকটা সাইড আছে না একাডেমিক সাইড, একটা লোক দেখতেছে। এই যে বিভিন্ন উইং গুলোর মধ্যে কি করতে হবে, একটা কোঅর্ডিনেশন করতে হবে তাই না। এটা হচ্ছে একটা অর্গানাইজেশন ম্যানেজারের ফাংশন। বুঝছি তো, যে বিভিন্ন কাজের মধ্যে কি করা, কোঅর্ডিনেশন করা, মানে বিভিন্ন ধরনের কাজ থাকবে, সেই কাজগুলোকে একটা কোঅর্ডিনেশন করা, যে কোন মানে সবার মধ্যে একটা সমন্বয় ক্রিয়েট করা, মানে সমন্বয় করা আর কি, মানে সবাই মিলে সমন্বয় করার পরে একটা ফাইনালি একটা আউটপুটের দিকে যাওয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে রিপোর্টিং। এখন এটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ম্যানেজারের মধ্যে, ম্যানেজারিয়াল যে ফাংশন, এটার মধ্যে সব থেকে বড় একটা ফাংশন হচ্ছে রিপোর্টিং করা। প্রত্যেক জনের একটা রিপোর্টিং বস থাকবে, যেমন তোমার রিপোর্টিং বস থাকবে তোমার ক্লাস টিচার, তোমার ক্লাস টিচারদের বস থাকবে হচ্ছে তোমার ক্লাসের যে ডিপার্টমেন্টাল চেয়ারম্যান সে থাকবে, চেয়ারম্যানদের বস থাকবে কি ডিপার্টমেন্টাল ডিন থাকবে, ফ্যাকাল্টির ডিন, ফ্যাকাল্টির ডিনদের কি থাকবে ট্রেজারার বা প্রভিসি, তারপরে কি ভিসি, তাই না। সকল বাংলাদেশের ভিসিদের জন্য রিপোর্টিং বস হচ্ছে ইউজিসি, ইউজিসি চেয়ারম্যান। ফির ইউজিসি চেয়ারম্যানের বস হচ্ছে কি শিক্ষা মন্ত্রণালয়ের কি শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রীর বস কি প্রধানমন্ত্রী। বুঝছো তো, প্রত্যেক জনেরই কি থাকবে একটা রিপোর্টিং বস থাকবে, মানে একটা তুমি কাউকে সুপারভিশন করবা, তোমাকে আরেকজন সুপারভিশন করবে, এটাই হচ্ছে রিপোর্টিং করা। আমরা বলি না যে সে আমার রিপোর্টিং বস, কার থেকে ছুটি নিব, কার থেকে ছুটি নিব না, কে আমাকে পানিশমেন্ট দিবে, কেউ ছুটি দিবে না, এই টাইপের যে কাজগুলো আছে তাই না। আমরা তো রিপোর্টিং বুঝতে পারছি তাহলে। ইয়েস স্যার, বসে ইয়েস স্যার। এগুলো নিজের মতো করে লিখতে হবে কিন্তু, এগুলো একটু খুব মনোযোগ দিয়ে না পড়লে একটাও পরীক্ষার খাতা যায় গুলায় ফেলবে, একবারে এমন গুলায় ফেলবা মাথা থেকে সব বের হয়ে যাবে, প্যাচ লেগে যাবে। আর হচ্ছে বাজেটিং, এটা তো আমরা জানি প্রত্যেকটা অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, যাই বলি না কেন সবারই কি লাগবে, বাজেট লাগবে, টাকা। তাহলে এই যে টাকার যে বাজেটিং, ফিনান্সিয়াল যে বাজেটিংটা, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অর্গানাইজেশনে কত টাকা কোথায় খরচ করবে, কোথায় কত টাকা আয় আসবে ব্যয় আসবে, এগুলো একটা ম্যানেজারিয়াল ফাংশন। তাহলে ম্যানেজারের ফাংশন তাহলে কয়টা, 7 ফাংশন অফ ম্যানেজার, ম্যানেজমেন্ট। তাহলে এই 7টা কাজই ম্যানেজমেন্ট করে। আমার কথা বুঝতে পারছি আমরা, কোশ্চেনটা বুঝতে জি পারছি। স্যার, তাহলে বসে কোশ্চেন কি হবে, ম্যানেজমেন্ট বলতে কি বুঝি, হোয়াট ইজ ম্যানেজমেন্ট, কি কম্পোনেন্ট অফ ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, আর ম্যানেজমেন্টের ফাংশন। এখানে কিন্তু কোশ্চেন হয়ে গেছে আমাদের, ঠিক আছে। ওকে, আর কোনো যদি কোশ্চেন না থাকে আমরা পরের স্লাইডে চলে যাব। তোমাদের আর কি কোনো এটাতে কোনো সমস্যা আছে এই জিনিসগুলোতে? না স্যার। আমার কথা বা পড়ানো বুঝতেছো তোমরা? জি স্যার, বসে স্যার। একদম জিস্ট করে বলেছি, জিস্ট বোঝো তো, মানে পুরো সিলেবাসটাকে একটা ট্যাবলেট বানাইছি, ধরো নাপা, নাপা ট্যাবলেট বানায়া তোমাদের গিলায় দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো কোনো বই না কিছু না, একদম জাস্ট গোছায় নিয়ে কোশ্চেন টু আনসার এরকম করে পড়ানো হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে ম্যানেজার আসে তাই না, এতক্ষণ বললাম হচ্ছে ম্যানেজমেন্ট তাই না, এখন ম্যানেজার আছে। ম্যানেজার কে জানো তো, ম্যানেজারের ডেফিনেশন কি বলো তো? ম্যানেজার অবশ্যই, ম্যানেজমেন্ট কিন্তু কোনো ব্যক্তি না জানো তো তাই না, ম্যানেজমেন্ট কিন্তু কোনো ব্যক্তি না, ম্যানেজমেন্টের একটা সিস্টেম বা পদ্ধতি তাই না। আর ম্যানেজার হচ্ছে একটা ব্যক্তি। কোন ব্যক্তি? এ পার্সন, যে কি থাকে রেসপন্সিবল ফর কি কন্ট্রোলিং বা অ্যাডমিনিস্ট্রেটিং পাওয়ার যার আছে একটা অর্গানাইজেশনের মধ্যে, সেই হচ্ছে ম্যানেজার। তার মানে বুঝতেছো যে ম্যানেজার হচ্ছে একটা ব্যক্তি থাকবে, যার কন্ট্রোলিং পাওয়ার থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে, কার উপরে, একটা অর্গানাইজেশনের মধ্যে যে স্টাফ গুলো থাকবে তার উপরে, তার অধীনস্থ মানুষের উপরে, তাকে আমরা ম্যানেজার বলবো। ম্যানেজার গুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ম্যানেজার হচ্ছে 3 ধরনের হয়, টপ ম্যানেজার, মিডল ম্যানেজার আর ফার্স্ট লাইন ম্যানেজার বা বটম লেভেল ম্যানেজার বলা হয় এদেরকে। আচ্ছা, এখন আমরা এই
তিন ধরনের ম্যানেজারের একটু ডিটেইলস পড়বো। ম্যানেজার মানে তো ব্যক্তি, এটা তো বুঝতেছো। জি স্যার। এই ব্যক্তিগুলোর কি থাকতে হবে? কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকতে হবে। কার উপরে থাকতে হবে? তার অধীনস্থ মানুষগুলোর উপরে, বা তার অধীনস্থ যে স্টাফ গুলো থাকবে, গ্রুপ অফ স্টাফের উপরে থাকতে হবে আর কি। এবং এটাকে তিনটা ভাগে ভাগ করলাম: টপ ম্যানেজার, মিডল ক্লাস ম্যানেজার, আর বটম লাইন ম্যানেজার। এটাকে ফার্স্ট লাইন ম্যানেজারও বলা হয়, যে ফার্স্ট লাইন ম্যানেজার। আচ্ছা, এখন দেখো এখানে আমরা একটু ভাগ করি। আচ্ছা, তোমরা বলো তো, একটা অর্গানাইজেশনে সব থেকে কোন লেভেলের ম্যানেজার বেশি থাকবে? টপ লেভেল, মিডল লেভেল, নাকি ফার্স্ট লাইন ম্যানেজার? কোন ফার্স্ট লেভেলের লাইন। ম্যানেজার বেশি? ফার্স্ট লাইনটা। এক্স্যাক্টলি, এটাই কিন্তু, এই যে এই পিরামিড দিয়ে এটাই বোঝানো যায়। দেখো একটু খেয়াল করো। কারণ 100টা যদি তোমার ফার্স্ট লাইন ম্যানেজার থাকে, তো 10টা থাকবে কি মিডল ম্যানেজার, তাই না? আর একজন থাকবে কি টপ ম্যানেজার, অথবা 2-3 জন থাকবে টপ ম্যানেজার। ধরো একটা এক্সাম্পল দিয়ে বলি, তোমার আইআইএফসি তে ধরো টিচার আছে ধরো 400 জন মানুষ। তো 400 জন টিচার কিন্তু হচ্ছে কি ফার্স্ট লাইন ম্যানেজার। আর ডিপার্টমেন্টাল চেয়ারম্যান আছে কতগুলা? ধরো 20টা, এজ এক্সাম্পল, তাই না? তাহলে এই 20 জন হচ্ছে কি মিডল ক্লাস ম্যানেজার। আর ভিসি, প্রভিসি, ট্রেজার, এই 3 জন হচ্ছে কি টপ লেভেল ম্যানেজার। ক্লিয়ার আমার কথা? জি স্যার। একদম সিম্পল কিন্তু। তার মানে বলো তো, সব থেকে কার কি ধরনের কাজ হবে, এখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারি যে কার কি ধরনের কাজ হবে। ধরো ভিসি প্রভিসি কি কোনো ক্লাস নেবে? না স্যার, নেবেন না ভিসি স্যার। প্রভিসি ক্লাস নেবে না। তারা কি করবে? তারা পলিসি মেক করবে, তাই না? তারা বিভিন্ন পলিসি মেকিং করবে, নিয়ম নীতি বানাবে, রুলস রেগুলেশন বানাবে, তাই না? এই টাইপের জিনিসগুলো কিন্তু তারা করবে। আমার কথা মনে হয় বোঝেনি। আচ্ছা। আর বটম লেভেলে যারা থাকবে, তারা হাতে কলমে কাজের সাথে ইনভলভ থাকবে। মানে তারা হচ্ছে কি করবে, তাদের যে তাদের অধীনস্থ যে ওয়ার্কার গুলো থাকবে, লেবার থাকবে, তাদেরকে কি করবে, হাতে কলমে তাদেরকে কোঅর্ডিনেট এবং সুপারভিশন করবে আর কি। তার মানে কি, কাজের ধরন কিন্তু পুরো আলাদা। বটম লেভেলের কাজ হচ্ছে কি, কোনো ধরনের ডিসিশন মেক করবে না, কিছুই করবে না। উপরে থেকে তার উপরে যে আদেশ আসবে, সেই আদেশটা তার লেভেল নিচে যে ওয়ার্কার বা ওয়ার্কার লেভেলের যে লোকজন থাকবে বা সাবঅর্ডিনেট লোকজন থাকবে, সেই সাবঅর্ডিনেট কে সেগুলোকে সুপারভিশন করা, সেইগুলো হাতে কলমে কাজগুলো বুঝে নেওয়া। এটা হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজার। আর মিডল ক্লাস ম্যানেজার হচ্ছে লাস্ট গ্রুপ অফ ম্যানেজার, যারা যারা কি করবে, লাইন ম্যানেজার গুলোকে কন্ট্রোল করবে আর কি। যেমন ডিপার্টমেন্টের চেয়ারম্যান কি করে, তার অধীনস্থ যতগুলো টিচার আছে সবগুলোর ফিঙ্গারপ্রিন্ট চেক করে, তারা সঠিক মতো ক্লাস নিচ্ছে কিনা, কোন রুমে ক্লাস হচ্ছে কি না হচ্ছে, মানে ওদেরকে কন্ট্রোল করতেছে কিন্তু, বুঝছো ব্যাপারটা? আর ওদেরকে, ডিপার্টমেন্টাল চেয়ারম্যান সবগুলোকে কন্ট্রোল করতেছে কে? টপ ক্লাস ম্যানেজার যারা, তারা। তাহলে টপ ক্লাস ম্যানেজারের কোন ধরনের স্কিল বেশি থাকতে হবে? এখান থেকে আরো সহজেই বোঝা যায়। দেখো, লো লেভেলের ম্যানেজার, মিডল ক্লাস ম্যানেজার, আর আপার লেভেল ম্যানেজার। আচ্ছা, এখন হচ্ছে ম্যানেজারদের স্কিলের একটা ব্যাপার আছে, বুঝছো? যেহেতু ম্যানেজারের তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি, এদের আবার তিন ধরনের কি আছে, স্কিলে থাকতে হবে। আর একটা মার্কেটিং ম্যানেজার তো আমরা বুঝি, তাই না? কোনো একটা, এটা তো জানো যে ওষুধ কোম্পানিতে দেখো, প্রোডাকশনে যারা যারা থাকে, যারা হচ্ছে বেচা কিনার সাথে জড়িত, যারা যাদের কাজ হচ্ছে কি মার্কেটিং এর ফাংশনাল যেগুলো করে, কনজিউমারদের, ক্লায়েন্টদের কাছে কোনো একটা অর্গানাইজেশনের প্রোডাক্ট সেল বা সার্ভিস বিক্রি করে যারা, সেই ধরনের ম্যানেজারকে আমরা বলি হচ্ছে মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, ওগুলো আমরা একটু সহজেই পাবো, আমরা আর একটু ডিপ পড়ি। আর ফিনান্সিয়াল ম্যানেজার, এগুলো কিন্তু টাইপস। একটা টাইপস হলো হচ্ছে টপ, বটম, আর মিডল। আর আরেকটা টাইপস হচ্ছে কি, কাজের উপরে ধরন করে ম্যানেজার গুলোকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারি আমরা। একটা একটা হচ্ছে মার্কেটিং ম্যানেজার, যারা হচ্ছে কি করবে, আমরা তো বুঝতেছি নামের মধ্যে আছে, যারা হচ্ছে কি করবে, প্রোডাক্ট গুলোকে বা সার্ভিস গুলোকে কোনো তার ক্লায়েন্টের কাছে বিক্রি করবে, যারা যারা এই কাজের সাথে জড়িত থাকবে। এই ধরনের ম্যানেজার গুলো হচ্ছে আমাদের কি মার্কেটিং ম্যানেজার। আর ফিনান্সিয়াল ম্যানেজার হচ্ছে যে যারা টাকা পয়সা ডিলিংস করবে, একটা অর্গানাইজেশনে টাকা পয়সা কোথায় যাবে, এই যে আমরা যেটাকে আমরা, তোমরা ইউনিভার্সিটির ট্রেজারার যে উইংটা আছে, তাই না? তোমরা ওই যে, আমরা যে ওই বিল্ডিং এ ট্রেজারার অফিস যে আছে না, ওই অফিসের কাজ কি তোমাদের টাকা পয়সার হিসাব পানি রাখা, তাই না? ওই উইংটা হচ্ছে কি ফিনান্সিয়াল ম্যানেজারের উইং, তাই না? আর মার্কেটিং এর উইং তো ইউনিভার্সিটিতে থাকে না, তাই না? কারণ ইউনিভার্সিটি তো কোনো কিছু বিক্রি করার নাই। যেগুলো কোম্পানিতে বিক্রি করার আছে প্রোডাক্ট বা সার্ভিস, তারা কিন্তু একটা মার্কেটিং ম্যানেজারও যাদের আছে। একটা হচ্ছে অপারেশনাল ম্যানেজার। অপারেশনাল ম্যানেজার হচ্ছে যে তার অধীনস্থ যতগুলো ধরো মেশিনারিজ আছে, যতগুলো ম্যান আছে, দিয়ে কাজ নিয়ে একটা কি করা, কোন একটা কন্ট্রোল করা, এই যে ইনভেন্টরি কন্ট্রোল করা, প্রোডাকশন কন্ট্রোল করা, ইনভেন্টরি কন্ট্রোল করা, কোয়ালিটি কন্ট্রোল করা, প্ল্যান লেআউট তৈরি করা,
সাইট সিলেকশন, এই টাইপের কাজগুলো যারা করে তারা হচ্ছে অপারেশন ম্যানেজার। মানে এটা কিন্তু বেসিস অন কাজের যে ধরন আছে, তাহলে বেসিস অন ওয়ার্ক, তাই না, ওয়ার্কের যে টাইপ এটার উপরে বেসিস করে আমরা ম্যানেজার গুলোকে ভাগ করতেছি কিন্তু। এরপর আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তোমরা প্রত্যেকটা কোম্পানিতে দেখবা যে এইচআর বলে এদেরকে, সহজ কথা, এই যে তাদের যারা নিয়োগ দেয়, তাই না, নিয়োগ দেয়, পানিশমেন্ট দেয়, ডেভেলপমেন্ট করে, ট্রেনিং এর ব্যবস্থা করে, তাই না, এই টাইপের যারা আছে, এই কাজের সাথে যারা জড়িত, এদেরকে আমরা বলি হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার আর কি। এই নামে বিভিন্ন ইউনিভার্সিটির সাবজেক্টও আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বুঝছো, দেখবা যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা নাম, অথবা এইচআর আছে, তাই না, এইচআর, প্রত্যেকটা কোম্পানির একটা এইচআর আছে, এইচআর মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এইচআরএম, ঠিক আছে। এরপর আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার তো জানোই, অ্যাডমিন অফিসার তোমাদের যারা থাকে দেখবা, এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, তারা রুলস রেগুলেশন, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে, প্রশাসনিক কাজ যারা করে আর কি, ঠিক আছে। বুঝছি তো আমরা, তাহলে কয় ধরনের ম্যানেজার, বেসিস অন কি, কাজের উপরে বেসিস করে ম্যানেজার কত প্রকার হলো। এ, সবাই ঘুমায় গেলেন নাকি? কাজের উপরে বেসিস করে কত প্রকার? কাজের উপরে বেসিস করে প্রথম পাইলাম কি, মার্কেটিং, তারপরে কি ফিনান্সিয়াল, তারপরে কি অপারেশনাল, তারপরে কি অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপরে কি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তাই না, এই 4 ধরনের আছে, আমরা তো ভুলে গেলে হবে না। আচ্ছা, এখন হচ্ছে ম্যানেজারের স্কিল নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। এই ম্যানেজারের স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখো। ম্যানেজারের স্কিল গুলোকে আমরা মেইনলি হচ্ছে 4 ভাগে ভাগ করি, দেখো, টেকনিক্যাল স্কিল, তারপরে হচ্ছে কি হিউম্যান স্কিল, কনসেপচুয়াল, ডিজাইন এন্ড টাইম ম্যানেজমেন্ট স্কিল, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যানেজারদের স্কিল। মানে ম্যানেজার যে 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 ধরনের স্কিল থাকতে হয় একটা ম্যানেজারের, সেই স্কিল গুলোকে আমরা এইভাবে ভাগ করি। একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, সে কতটুকু আছে, হিউম্যান মানে সে কতটুকু মানবিক গুণাবলী সম্পন্ন সেটা দেখি, তার কনসেপ্ট কতটা ভালো, কনসেপচুয়াল তো জানো, তাই না, কনসেপচুয়াল কত ভালো সেটা, তার ডিজাইন কেমন, মানে সে কেমন ডিজাইন বোঝে, কি পলিসি মেক করতে পারে কিনা, তাই না, আর টাইম ম্যানেজমেন্ট স্কিল, এগুলো হচ্ছে একটা ম্যানেজার স্কিল। তাহলে হচ্ছে টেকনিক্যাল স্কিল মানে আমরা কি বুঝি, টেকনিক্যাল স্কিল তো বোঝোই তোমরা, তোমরা যেহেতু টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তোমরা তো জানবে টেকনিক্যাল স্কিল তো জানো, যে ইঞ্জিনিয়াররা, টেকনিশিয়ানরা, তাই না, তারপরে যারা আর্কিটেক্টরা যে ধরনের কাজগুলো করে, এগুলো হচ্ছে কি টেকনিক্যাল স্কিল। এই ধরনের স্কিল গুলোকে একদিনে হয় না, এগুলো কিন্তু কোনো একটা কাজে একাধিকবার করার কারণে এগুলো অর্জন করা যায়। তাহলে টেকনিক্যাল স্কিলের তো আমরা জানি, ডাক্তারদের টেকনিক্যাল স্কিল তো আমরা জানি, ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল স্কিল জানি, মানে এটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, এটা জেনারেল কোনো স্কিল না কিন্তু। একটা স্পেসিফিক কাজের জন্য তার একটা কি আছে, একটা একটা অর্গানাইজেশনের স্পেসিফিক কাজের জন্য একটা সেট অফ পিপলের যে স্কিলটা থাকে। যেমন ধরো তোমার ইউনিভার্সিটিতে কারেন্টের সমস্যা হলে ইলেকট্রিশিয়ানেরা কাজ করবে, তাহলে ওই ইলেকট্রিশিয়ানের যে স্কিল ওটা কিন্তু টেকনিক্যাল স্কিল। আবার পানি লাইনের কাজ হলে প্লাম্বার করবে, তাহলে প্লাম্বারের যে স্কিল ওটা হচ্ছে আমরা বলি টেকনিক্যাল স্কিল, ঠিক আছে। এই কাজটা কিন্তু অন্য কেউ, ধরো তুমি আমি গেলে কিন্তু এই কাজটা পারবো না, কারণ আমি তো আর প্লাম্বারের কাজ করিনি কখনো, তাহলে আমি পারবো, কিন্তু একটা প্লাম্বার গেলে ওটা পারবো, তার মানে প্লাম্বারের যে কাজ ওটা হচ্ছে তার টেকনিক্যাল স্কিল। আচ্ছা, আরেকটা হচ্ছে হিউম্যান স্কিল, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ, এটাকেই বিক্রি করে অনেক মানুষ চলে আর কি। হিউম্যান স্কিলটা হচ্ছে যে মানে কমিউনিকেশন স্কিল, ওয়ান কাইন্ড অফ, যে একটা মানুষের সাথে তোমার কমিউনিকেট করার ক্যাপাবিলিটি, মোটিভেশন করার ক্যাপাবিলিটি, এটা কিন্তু সবারই এক থাকে না, তাই না, এটা কিন্তু অনেক মানুষের কারোর বেশ, অনেক মানুষ আছে অনেক মেধাবী অনেক কিছু, কিন্তু কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছে না, কাউকে মোটিভেট করতে পারতেছে না, অনেকে আছে। ধরো আমরা দেখছি যে ধরো আইমান সাদিক কি করছে, খুব সুন্দর কমিউনিকেট করে একটা 10 মিনিট স্কুলের মতো একটা বড় অর্গানাইজেশন চালাচ্ছে, তাই না, তার মধ্যে কি আছে, এই হিউম্যান স্কিলটা বেশি আছে। আবার দেখো ইয়া ছিল না, সুলাইমান শুকুর, নাম শুনছো না তোমরা, এদের মধ্যে কি ছিল, এই হিউম্যান স্কিলটা বেশি ছিল আর কি। এই কারণে এদের ধরো কোয়ালিটি না থাকলেও কি করতে পারছে, এরা ধরো নিজের চাপা বিক্রি করে কিছু একটা করে দেখাইছে মানুষকে, তাই না, অনেক টাকা পয়সাও কামাইছে, এটাও কিন্তু একটা বড় ধরনের স্কিল। আর এটা হচ্ছে কনসেপচুয়াল স্কিল, বুঝছো, এটা খুবই একটা, প্রত্যেকটা যারা ম্যানেজার থাকবে তাদের কিন্তু এই কনসেপচুয়াল স্কিলটা বেশি থাকতে হবে, বুঝছো। এটা হচ্ছে কি কোনো একটা সমস্যা হইলে সেই সমস্যাটাকে কি করা, সলিউশন বের করার যে ক্যাপাবিলিটি। ধরো যে কোনো একটা, ধরো তোমার সিস্টেমের মধ্যে যে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হইলে সেই সমস্যা বা একটা পরিস্থিতির উপরে বেসিস করে তোমার একটা সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা,
ধরো হঠাৎ করে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, মানে ধরো শেখ হাসিনা পালায় গেল, এটা একটা দেশের কেমন একটা সিদ্ধান্ত হয়ে গেল না, মানে কোনো সিস্টেমের মধ্যে থাকলো না, মানে অ্যাবনর্মালিটি ক্রিয়েট হয়ে গেল। তখন তোমার কিরকম ডিসিশন মেকিং করা যায়, এরকম যাদের স্কিল আছে তাদেরকে আমরা বলি হচ্ছে কনসেপচুয়াল স্কিল আর কি, যেগুলো আমাদের সচরাচর কোনো বই পুস্তকে লেখা থাকবে না আর কি, বুঝছো? মানে এটা তুমি একটা অর্গানাইজেশন অনেকদিন কাজ করার পরে তুমি এইরকম সিচুয়েশন ক্রিয়েট হলে তুমি একটা নিজের থেকে একটা সিদ্ধান্ত নিতে পারো আর কি। এই ধরনের হচ্ছে। আরেকটা হচ্ছে ডিজাইন স্কিল। এটা খুবই একটা নতুন ডিজাইন স্কিল, হচ্ছে ওই যে রিসার্চ, ইনোভেশন আর নিউ টেকনোলজির মতো আর কি, যে এটা হচ্ছে যে তুমি একটা নতুন জিনিস ক্রিয়েটিভ তৈরি করা আর কি, ডিজাইন করা। ধরো তুমি যেটা নাই, যেটা আছে ওটা তো পাথ জানা আছে, কিন্তু যেটা নতুন এটা তো কোনো পথ জানা নাই। এই টাইপের নতুন পথ ক্রিয়েট করে যারা, এই ধরনের স্কিল যাদের মধ্যে আছে তাদেরকে বলি হচ্ছে আমরা ডিজাইন স্কিল। আচ্ছা, এখান থেকে দেখো এই 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 কোশ্চেনটা খুবই আছে, দেখো একটু খেয়াল করো, এটা কিন্তু একটা বড়, এই ফিগারটা যদি বোঝো তাহলে অনেক কিছু বুঝবা। টপ লেভেল ম্যানেজারের মধ্যে কোন ধরনের স্কিল সব থেকে বেশি, দেখো তো। এই একটু দেখো, খেয়াল করো, টপ লেভেল ম্যানেজারের মধ্যে কোন ধরনের স্কিল বেশি, যে কনসেপচুয়াল স্কিল বেশি, নাকি হিউম্যান স্কিল বেশি, নাকি টেকনিক্যাল স্কিল বেশি? কনসেপচুয়াল। কনসেপচুয়াল এবং হিউম্যান স্কিল, আর টেকনিক্যাল স্কিল নাই, মানে তারা কোনো টেকনিক্যাল কাজ করতে পারবে না, বুঝছো তো? Example তোমাকে তো বললে ভিসি প্রভিসিরা কোনোদিন কি কিছু ক্লাস নেবে না কিন্তু। তো ওনারা কি ওই ওই কনসেপচুয়াল, তারা কিন্তু ওই কনসেপচুয়ালে তারা অনেক ভালো থাকবে এবং কমিউনিকেশনে ভালো থাকবে। দেখো কমিউনিকেশন এমন একটা স্কিল যেটা সকল ম্যানেজারের মধ্যেই লাগে, দেখো টপ লেভেল ম্যানেজারের মধ্যেও লাগে, মিডল ক্লাস ম্যানেজারের মধ্যে একই সেম পরিমাণ লাগতেছে। তোমরা একটু খেয়াল করে গ্রাফটা বুঝতেছো না? গ্রাফটার মধ্যে পর্শন দেখলেই বুঝতে পারবে। দেখো এই যে টপ লেভেলের পর্শন দেখো, এই যে কনসেপচুয়াল হচ্ছে এইটুকু, এই সাদা অংশটা হচ্ছে আমাদের হিউম্যান স্কিল ম্যানেজমেন্ট, তাই না? আর এই ছোট্ট যে পরের অংশটা ত্রিভুজের মতো দেখতেছি, এইটুকু অংশ হচ্ছে আমাদের টেকনিক্যাল স্কিল। তার মানে দেখো প্রথমটা যদি আমরা পুরোটাকে 100% ধরি, তার মধ্যে 50%ই আছে কি হিউম্যান স্কিল, আর ধরো 40% আছে কনসেপচুয়াল, আর 30% আছে ধরো টেকনিক্যাল স্কিল। এটা হচ্ছে টপ ম্যানেজারের, এই জিনিসগুলো থাকতে হবে, একটা টপ ম্যানেজার হতে হলে তার এইরকম কোয়ালিটি থাকতে হবে। ওকে, মিডল ক্লাস যারা হবে, মিডল ক্লাস হইতে হলে তাদের কিন্তু দেখো একটু খেয়াল করো, মিডল ক্লাসের জন্য কনসেপচুয়াল স্কিল কিন্তু হিউম্যান স্কিল সবারই সমান থাকতে হয়, দেখো সবারই সমান। এরও ধরো 50% হিউম্যান স্কিল, আর ধরো 30%, মানে ধরো 25% ধরো স্কিল হবে হচ্ছে তোমার কনসেপচুয়াল স্কিল, আর 25% টেকনিক্যাল স্কিল। আর বটম লেভেলে যারা থাকবে বা লোয়ার লেভেলে যারা থাকবে, তাদের দেখো কনসেপচুয়াল স্কিল একদম অনেক কম, 10% ধরো, বা 30% ধরো, 10 থেকে 30। আর হিউম্যান রিসোর্স স্কিল যে কমিউনিকেশন স্কিল, এটা 50%। আর বাকি মানে 50% ধরো তোমার থাকবে কি, 40% বা 30% থাকবে হচ্ছে টেকনিক্যাল স্কিল। এটা থেকে খুব সহজেই কিন্তু বোঝা যায়। এই গ্রাফটা কারা কারা বুঝিনি, এটা কিন্তু এই গ্রাফের মধ্যে সবগুলা কোশ্চেনের আনসার আছে। মানে তুমি সেট করতে পারবা যে তুমি কোন লেভেলের মানুষ, তুমি টপ লেভেলের ম্যানেজার হইছো, নাকি মিডল লেভেলের ম্যানেজার, নাকি বটম লেভেলের। কেউ কোনো কোশ্চেন থাকে এটা থেকে বলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই গ্রাফটা এমনি সাদা সিধা মনে হলো, এর মধ্যে অনেক কিছু আছে। লোয়ার না, এটা তো ধরো একটা মানুষের, মানে আমি একটা মানুষ চাইলেই কি আমি একটা কোম্পানির যা টপ ম্যানেজার হইতে পারবো? টপ ম্যানেজার হইতে হলে আমার কি লাগবে, কনসেপচুয়াল স্কিল সব থেকে বেশি লাগবে, আর কমিউনিকেশন স্কিল লাগবে, তাই না? মানে আমার টোটাল স্কিল গুলোকে যোগ করলে সব থেকে যেন আমার কি হয়, কনসেপচুয়াল বেশি থাকে, কমিউনিকেশনটা থাকে, আবার অল্প পরিমাণ টেকনিক্যাল থাকে। আবার যদি আমি মিডল ক্লাসে চাকরি করতে যাই, তাহলে টেকনিক্যাল, কনসেপচুয়াল এবং টেকনিক্যাল সমান সমান থাকতে হবে, এবং হিউম্যানটা তো থাকবেই। আর লো লেভেলে থাকতে আমার কনসেপচুয়াল অত বেশি লাগবে না, আমার লাগবে টেকনিক্যাল স্কিলটা বেশি লাগবে, কমিউনিকেশনটা তো অ্যাজ ইউজুয়াল যা, আর কনসেপচুয়ালটা খুবই কম লাগবে। তুমি ধরো একটা ওয়ার্কারকে যদি তুমি জিজ্ঞেস করো, ধরো রাজমিস্ত্রি কাজ করতেছে, ওর কিন্তু ওই ইট গাঁথা বা প্লাস্টার করার খুবই ভালো স্কিল আছে, কিন্তু ও কিন্তু কোনো ডিজাইন করার ক্যাপাবিলিটি ওর মধ্যে নাই, যে একটা বিল্ডিং ডিজাইন করে কেমনে করবে, একটা 10 তলা বিল্ডিং, ওই স্কিল কিন্তু ওর মধ্যে নেই। তবে একটা চিফ ইঞ্জিনিয়ারকে তুমি জিজ্ঞেস করো, ওই একটা ইটও গাঁথতে পারবে না, কিন্তু ও পুরো 20 তলা বিল্ডিং এর কত খরচপাতি, কোথায় লিফট হবে, কত টাকা দেবে, পুরো একটা করতে পারবে, এক্সিকিউট করে দিতে পারবে। কিন্তু একটা ইটও সে গাঁথতে পারবে না, তার ইয়ে ক্যাপাসিটি নেই। বুঝছো আমার কথা? ঘুমায় গেলে নাকি? মানে এটা বোঝায় যে
কনসেপচুয়াল স্কিল যেটাকে আমরা বলি, তুমি এই কনসেপচুয়াল স্কিল একদিনে কখনোই পাবো না। টেকনিক্যাল আর কনসেপচুয়াল এই দুটো স্কিল খুবই ডেডিকেটেড। ধরো একটা মানুষের 20-30 বছর পরে যায় কি হয়, চিফ ইঞ্জিনিয়ার হয়, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হয়, তাই না, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়। এটা কিন্তু খুব সহজেই পারে না, কারণ এটা কি থাকতে হয়, অনেক দিন ফিল্ড পর্যায়ে কাজ করতে 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 তোমার এই কনসেপচুয়াল আইডিয়াটা অনেক বেশি, মানে ডিজাইন আইডিয়া যেটা আমরা বলি, ওটা অনেক ভালো হয়। ক্লিয়ার এটা? আল্লাহ আল্লাহ জানে, আমি জানি না। এর থেকে সহজ করে কি আর বলা যাবে বলো তো? আচ্ছা দেখো, হ্যাঁ এগুলো রোল গুলো তোমরা পড়লেই পাবা। রোল অফ দা অফিস ম্যানেজারের কাজ কি, একটা এজেন্ট হিসেবে কাজ করা, ইনফর্মার হিসেবে কাজ করা, এগুলো পারবে। এগুলো তো সহজ করলে মাথা খাবে না। একটা একটা খুবই কমন কোশ্চেন, এটা পরীক্ষায় আসে, যে ম্যানেজমেন্ট হচ্ছে আর্টস না সায়েন্স। যদি কেউ জিজ্ঞেস করে যে ম্যানেজমেন্ট সাবজেক্টটা আর্টস এর সাবজেক্ট নাকি সায়েন্সের সাবজেক্ট, তখন তুমি কি বলবা, কি আনসার হবে? এটা কিন্তু দুইটা দিয়ে ব্যাখ্যা করা যায়। যদি তুমি চিন্তা করো যে এটা আর্টস, তাহলে সেটারও যুক্তি আছে। তুমি যদি মনে করো এটা সায়েন্স, এটারও যুক্তি আছে, তাহলে পাওয়া যাবে না যুক্তিটা। তো ম্যানেজমেন্ট যখন আর্টস, আমি বললাম আর্টস, তাহলে আর্টস হলে কি হইতে হবে? দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম লেখা আছে, ম্যানেজার আর বর্ন নট মেড। এটা মাথায় বুঝছো এই কথাটার মানে কি, যে ম্যানেজারকে কখনো কি করা যায় না, বানানো যায় না। ম্যানেজার কি হয়, বাই বর্ন হয়। আমরা বলি না লিডার কখনো কি হয় না, লিডার কখনো বানানো যায় না। মানে লিডার লিডার ধরো এই জিনিস করলে লিডার হবে, এর কিছু না। লিডার হচ্ছে কি, বাই বর্ন লিডার হয় মানুষ। বুঝছো ব্যাপারটা? এরকম ম্যানেজারটা হচ্ছে কি, এটা বাই বর্ন, এটা কিন্তু মেড করা যায় না। আর এটা কোনো মানে ইনহেরেন্ট ইয়াও না, বুঝছো, এটা কিন্তু ইনহেরেন্ট একটা ট্রেট। তারপরে এটার কি আছে, এটার কোনো ফর্মাল ট্রেনিং বা নলেজের দরকার হয় না। ধরো অনেক মানুষ আছে কোনো পড়াশোনাই করেনি, কিন্তু বিশাল বড় ম্যানেজারিয়াল স্কিল, অনেক বড় কিছু করে ফেলছে, তাই না? মানে এটাকে সে নিজে সেলফ ইমপ্রুভমেন্টে সে এটা পাইছে আর কি। ধরো বড় কবি, বড় লেখক, তাই না, এরাও কিন্তু এক ধরনের কি, এদের সাথে তুলনা করা যায় একটা ম্যানেজারকে, যে যাদের কোনো মানে একাডেমিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো গুরুত্ব তাদের এখানে বিয়ার করে না, সে নিজের থেকেই এর মধ্যে হয়েছে। মানে মৌলানা ভাসানী কতই বা পড়ালেখা করছে, কত বড় লিডার হয়ে গেছে, তাই না? কত মানুষ এর থেকে পিএইচডি মাস্টার্স করছে, কয়জন এরকম লিডার হতে পারছে? ধরো বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, তাই না, এরা তো এর থেকে অনেক বেশি মানুষ পড়াশোনা করা আছে, কিন্তু এদের মধ্যে কি লিডার হতে পারছে? তার মানে কি, লিডার কি একটা science না, এটা arts না? এটা বলতে পারো। আচ্ছা, আবার সায়েন্স দিয়েও ব্যাখ্যা করা যায় যে ম্যানেজার একটা ম্যানেজমেন্ট একটা সায়েন্স, তাই না? এখানে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক মেথড অবলম্বন করা যায়, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক ইকুয়েশন আছে, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে, তাই না, বিভিন্ন ধরনের সফটওয়্যারের ইউজেস আছে, তাই না? এই টাইপের চিন্তা করলে এটাকে আমরা সায়েন্সও বলতে পারি। ঠিক আছে, এটা তুমি যেটাই বলবা তার পেছনে যুক্তি দিবা আর কি। সাথে সাথে আমাদের পড়াশোনা আজকে শেষ হয়ে গেল। এই যে লাস্টের এই কথাটা খুব সুন্দর, একটা রাশিয়ান সায়েন্টিস্ট লিখছে, দেখো একটা একটা দেখো, দ্য ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস উইল অলওয়েজ রিমেইন এ ক্রিয়েটিভ ফিল্ড, এ ফিল্ড অফ আর্টস, ইভেন থ্রো দ্য ইট ইজ বিকামিং মোর অ্যান্ড মোর সাইন্টিফিক। মানে এটা একটা আর্টসই হবে, কিন্তু এটা একটা সাইন্টিফিক পদ্ধতির মাধ্যমে আর কি। এই লাইনটা হচ্ছে লাস্টে তোমার একটা মানে এন্ডিং টানার জন্য একটা শব্দ আর কি। ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়ি। আল্লাহ হাফেজ। আমরা 12টা পর্যন্ত পড়ে ফেলছি, 1 ঘন্টা। তাহলে আমরা আগামীকাল ক্লাসটা মনে হয় আর নিতে পাবো না, বুঝছো। আমরা এর সাথে সাথে কিন্তু পরীক্ষার জন্য যে আমাদের মিড টার্মের যে পরীক্ষা হয় তার কিন্তু 50% করে ফেললাম। এখন থেকে যদি এই 40 পেজের স্লাইডটা যদি তোমরা ভালো করে পড়ো, তোমার কিন্তু 50% কাভার হয়ে যাবে আশা করি। এই 40টা পেজ নিজের মতো করে খাতায় লিখলে তোমার 5-6 পেজের মধ্যেই হবে। এখানে স্লাইডে তো অনেক বড় ফন্টে লিখছি, অনেক ছোট বড় করা হয়েছে, তাই না? অনেক জায়গায় মার্কিং করা হয়েছে, রিপিটেড করা হয়েছে, তাই না? তুমি যখন নিজের মতো করে নোট করে পড়বা, আই থিঙ্ক খুবই কম কোশ্চেন আছে, 6টা অথবা 5টা কোশ্চেন সামারিতে। তাহলে তোমরা যদি এই 6টা 5টা কোশ্চেন এখনই সুন্দর করে নিজের মতো করে লিখে ফেলো নিজের খাতায়, তাহলে দেখো তোমার 50% পড়াশোনা মিডের জন্য হয়ে যাবে। ক্লিয়ার আমার কথা? স্যার। অনেক রাত হয়ে গেল।